বিজ্ঞান বিভাগে ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই বিষয়টি কনসেপ্ট এবং প্র্যাকটিক্যালের উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে। আর তোমরা জানো কনসেপ্ট দুরকম টেকনিকে ভেঙে যায়, একটি থিওরি এবং একটি গাণিতিক রূপ। আর গাণিতিক রূপ বা গাণিতিক প্রবলেম গাণিতিক ক্যালকুলেশনের উপর দাঁড়িয়ে আছে। দেখো, আমরা যখন কোনো গাণিতিক রূপ সলভ করি বা কোনো অঙ্ক করি ফিজিক্সের, তখন দেখবে গাণিতিক ক্যালকুলেশন অনেক সময় অনেক ছাত্রছাত্রীর কাছে একটি দুবিধার কারণ হয়ে যায়। এরকম মনে হয় যে যে ক্যালকুলেশনগুলো প্রয়োগ হবে যদি অগ্রিম আমাদের জানা থাকে, ঠিক যেমন আমরা ABCD জানলে গেলে আমরা ওয়ার্ড শিখতে গিয়ে একটু সুবিধাবোধ করি, যদি ওয়ার্ড জানা থাকে তাহলে সেন্টেন্স লিখতে গিয়ে বা শিখতে গিয়ে আমরা সুবিধা অনুভব করি। ঠিক তেমনই যদি আমরা ছোট ছোট গাণিতিক ক্যালকুলেশন যদি আমরা জানতে পারি, যেগুলো তোমাদের ফিজিক্সে গাণিতিক রূপ কিংবা গাণিতিক প্রবলেম সলভ করতে গিয়ে ক্যালকুলেশনে প্রয়োজন বোধ হয়, সেই টপিকগুলো যদি জানা থাকে তাহলে দেখবে তোমাদের পদার্থবিজ্ঞান সাবজেক্টটি পড়তেও আরও ভালো লাগবে এবং শিক্ষকেরা যখন শিক্ষার্থীকে শেখাবেন তখন শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পারবেন। তো এই দৃষ্টিভঙ্গিকে লক্ষ্য রেখেই আজকে তোমাদের যে চ্যাপ্টার নিয়ে আমি হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, সেই চ্যাপ্টারের নাম হলো ভেক্টর। হ্যাঁ, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা, আজকে তোমাদের সামনে ভেক্টর নিয়ে হাজির হয়েছি, ভেক্টর নিয়ে উপস্থিত হয়েছি। তো চলো শুরু করি আজকের চ্যাপ্টার, আজকের টপিক ভেক্টর। এবারে পদার্থবিজ্ঞান কিংবা ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টারের গাণিতিক রূপ বিশ্লেষণ করার পূর্বে বা গাণিতিক ক্যালকুলেশন বলার আগে আমার মনে হয় একটু বলা প্রয়োজন যে ভেক্টর এই ব্যাপারটা কি। তারপর আস্তে আস্তে আমরা আলোচনা করব এর ক্যালকুলেশনে। তো লক্ষ্য করো, ভেক্টর কাকে বলে? আমরা জানি যে ভৌত রাশির মান রয়েছে এবং নির্দিষ্ট দিক রয়েছে, আমরা তাকেই বলি কি ভেক্টর। তাই তো, কি বললাম? যে ভৌত রাশির মান এবং নির্দিষ্ট দিক রয়েছে আমরা তাকেই কি বলি? আমরা তাকেই বলি ভেক্টর। তাই তো, যাক, আমরা ডেফিনেশন পেয়ে গেলাম। আমরা কিভাবে প্রকাশ করব, সূচিত করব কিভাবে? তো তোমরা জানো আমরা সূচিত করব এর মাথায় এই তীর চিহ্ন দিয়ে। আমরা যদি তীর চিহ্ন না দিই তাহলে এটা ডিনোট করে কি শুধুমাত্র মান আছে। যখনই আমরা তীর চিহ্ন দেব, মানের পাশাপাশি তার ডাইরেকশন আছে, তার দিকও আছে। এবার আমরা এখানে শিখব অ্যাক্টর। কি বললাম? অ্যাক্টর। স্যার, অ্যাক্টর আবার কি? ভেক্টর আবার কেউ অ্যাক্টিং করতে আসে নাকি? তো লক্ষ্য করো, এটা খুব প্রয়োজনীয় জিনিস। এটা জানতে গেলে তোমাদের ফিজিক্স বুঝতে গিয়ে দেখবে আরও অনেক সুবিধা অনুভব করবে। স্যার কীরকম স্যার? তার জন্য আমাকে একটা গল্প বলতে হবে। ধরে নাও শক্তিমান, এটা একটা টিভি সিরিয়াল ছিল। এই শক্তিমান, এই ফান্ডাটা কি একটু বলি শর্টকাটে। শক্তিমান হচ্ছে একটি গল্প। শক্তিমান হলো একটি গল্প, যে গল্পে বলা হয়েছে কি যে শক্তিমান সে গোল গোল ঘুরতে পারে, উড়ে উড়ে যেতে পারে, হঠাৎ করে গায়েবও হয়ে যেতে পারে। তার মানে ব্যাপারটা ভাবতে পারছো যে এমন একটি গল্প যেখানে শক্তিমান গোল গোল করে ঘুরতে পারছে, যেখানে সেখানে উঠতে পারছে, যেখানে সেখানে যেতে পারছে। তো এই গল্পটি আসলে আমরা গল্পে পড়তাম বইয়ে অনুযায়ী, কিন্তু একজন অ্যাক্টর, নাম হচ্ছে কি তার মুকেশ খান্না, উনি এই গল্পে তিনি ক্যারেক্টার প্লে করলেন, উনি শক্তিমানের ভূমিকা গ্রহণ করলেন। এখন তোমরাই বলো, যিনি শক্তিমানের ভূমিকা নিয়েছিলেন মুকেশ খান্না,
ওই মুকেশ খান্না উনি কি গোল গোল করে ঘুরতে পারেন? নিশ্চয়ই না। উনি কি আকাশে উঠতে পারবেন? নিশ্চয়ই না। উনি কি গায়েব হতে পারবেন? নিশ্চয়ই না। তার মানে উনি একজন অ্যাক্টর। উনি জাস্ট অ্যাক্টিং করে দেখালেন এবং শক্তিমান গল্পে কি বলতে চাইছে এই পুরো ফান্ডাকে চোখের সামনে ক্লিয়ার করে দিলেন। কারণ তোমরা জানো, গল্প পড়ার থেকে যদি সিনেমা আকারে দেখি আরও ফান্ডাটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক একই রকমভাবে আমাদের এখানেও মুকেশ খান্নার মতন একজন অ্যাক্টর লাগবে, যে ভেক্টর নামক একটি সিনেমাকে বা গল্পকে তোমার চোখের সামনে ক্লিয়ার করে দেবে। তো আমরা এখানে অ্যাক্টর হিসাবে যাকে বাছবো তিনি হলেন এ লাইন সেগমেন্ট উইথ ডাইরেকশান। কি বললাম? একটা সরল রেখাংশ যার নির্দিষ্ট একটা দিক আছে। দেখো, আমি যদি একদম দুই পাশে তীর চিহ্ন দিতাম তাহলে এটা হয়ে যেত একটা সরল রেখা। আর সরল রেখাকে কোনোদিন তুমি মাপতে পারবে না, অসীম থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। তাই আমি কি করলাম? আমি তীর চিহ্ন দিলাম না। এর মানে হচ্ছে কি, আমি একটা সরল রেখার অংশ পেলাম, যে অংশটার একটা ডাইরেকশান দিলাম, একটা দিক দিলাম। এই সরল রেখাটাকে তুমি ইচ্ছে করলে তুমি স্কেল দিয়ে মাপতে পারবে, স্কেল দিয়ে মাপতে পারবে, তাই তো? তুমি স্কেল দিয়ে মাপতে পারবে। আর ওর একটা দিকও দেখতে পাচ্ছ। তার মানে আমরা কি বলতে পারছি? এই যে লাইন সেগমেন্ট মানে সরল রেখাংশ উইথ ডাইরেকশান, যার দিক আছে, আমরা এটাকেই কি বলছি? ভেক্টর। ক্লিয়ার? তার মানে আমরা ভেক্টর চ্যাপ্টারে অ্যাক্টর হিসাবে আমি কাকে বাছবো? আমি বেছে নেব এ লাইন সেগমেন্ট উইথ ডাইরেকশান বা এ ডাইরেক্টেড লাইন সেগমেন্ট, এমন একটা সরল রেখাংশ যার মানও আছে এবং নির্দিষ্ট দিকও রয়েছে। এবারে আমরা দেখে নিই এর অ্যাপ্লিকেশান, আমরা কোথায় এর ব্যবহার করব। আমার প্রিয় ভাই বোনেরা, ধরো এই ব্যক্তিটি, আমি যদিও খুব ভালো ছবি আঁকতে পারি না, তবুও মোটামুটি ধরো আঁকছি, একটু বুঝে নিও তোমরা। ধরে নাও এই ব্যক্তিটি কি করছে? এই ব্যক্তিটি একটি বস্তুকে ঠেলার চেষ্টা করছে। ক্লিয়ার? এই বস্তুটাকে ঠেলার চেষ্টা করছে। ব্যাস, খুব ভালো হলো না যদিও, তবুও একটু ভেবে নাও যে এই ব্যক্তিটি কি করছে? এই বস্তুটাকে ঠেলার চেষ্টা করছে। এখন তোমরাই বলো, কোনো দিন বল দেখা যায় কি? ও যে একটা বল প্রয়োগ করছে, ফোর্স প্রয়োগ করছে, সেই বল কি দেখা যায়? তুমি যদি এই পেনের উপর বল প্রয়োগ করো, সেই বল কি দেখা যায়? কেমন দেখতে বল? দেখা যায় না। তাহলে তুমি সেই বলকে কি করে বোঝাবে? তার মানে কি, বল হচ্ছে কি? বল হচ্ছে একটা ভেক্টর রাশি। কেন? কারণ বলের একটা মান আছে। তুমি কত ডাইন বল প্রয়োগ করছো আর কোন দিকে বল প্রয়োগ করছো। এই দিকে বল প্রয়োগ করলে বস্তু ওই পারে যাচ্ছে, তার মানে বলের মানও পাচ্ছ কত ডাইন, আর কোন দিকে বল প্রয়োগ করছো দিকও পাচ্ছ। তো বলের যেহেতু মানও আছে, দিকও আছে, তাই বল কি? একটি ভেক্টর রাশি। কিন্তু বল দেখতে কেমন জানি না। তাই আমরা বল সংক্রান্ত অঙ্ক সলভ করার জন্য একজন অ্যাক্টরের প্রয়োজন। ঠিক যেমন শক্তিমানে মুকেশ খান্না অভিনয় করেছিল, ঠিক তেমন আমরা এই লাইন সেগমেন্টকে বলবো, বাবু তুমি অভিনয় করো। তার মানে দেখো, বল আমরা দেখতে পাই না, তাই আমি লাইন সেগমেন্টকে অভিনয় করালাম। এটাই হচ্ছে কি? বল। এটা হচ্ছে ফোর্স। আমরা এর নাম দিলাম কি? এফ। আশা করছি তোমরা বুঝতে পারলে যে কেন আমরা এই তথ্যটাকে এখানে বললাম। ব্যাস, আমার এটুকুটাই কাজ ছিল। এর পরের কাজ তো ফিজিক্স বলবে। এবার চলে আসি এর পরবর্তী কনসেপ্টে। এবারে আমরা জানব এর পরবর্তী টপিকে একটি গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে জানব, আর সেই শব্দটি হলো কি? লব্ধি। স্যার, এই লব্ধি, এই ব্যাপারটা কি? আমি লব্ধি সম্পর্কে তোমাদের ঠিক ততটুকুই জানাবো যতটুকু আমাদের কাজে লাগবে। বাকি এই সম্পর্কিত আরও তথ্য জানতে পারবে পদার্থবিজ্ঞানের কনসেপ্টে।
আমার প্রিয় ভাই বোনেরা, লব্ধি সম্পর্কে যদি সম্যক ধারণা দিই তাহলে এটাই বলবো, যাকে আমরা একটা পরিভাষায় বলি যোগ, তাকেই ভেক্টরের ভাষায় বলা হয় লব্ধি। হয় না এরকম? যখন কারেন্ট, ইলেকট্রিসিটি, যখন তড়িতের ক্ষেত্রে আমরা কি বলি, যাকে বলি রোধ, তাকেই তো অন্য একটা পরিভাষায় কি বলি, বাধা। ঠিক একই রকমভাবে যাকে আমরা একটা পরিভাষায় বলি কি লব্ধি, তাকেই অন্য একটা পরিভাষায় বলা হয় কি যোগ। ওকে, তার মানে কি লব্ধি এটা হচ্ছে একটা ভেক্টরের ভাষা। তাহলে লক্ষ্য করো, আমরা এখানে ভেক্টরের ক্ষেত্রে লব্ধিটাকে কি করে ব্যবহার করি। ধরে নাও এটা হচ্ছে তোমার বাড়ি, ও পয়েন্টে তুমি বসে আছো, ক্লিয়ার? এটা হচ্ছে তোমার বাড়ি। আর ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমার বাড়ি বা আমার টিউশন সেন্টার। তুমি কি করছো, তোমার বাড়ি থেকে আমার বাড়িতে পড়তে আসছো অফলাইনে, কিন্তু কিন্তু তুমি কি করছো, ঠিক আমার মতন কাজ করছো। আমি জানি না তোমরা কি করতে না করতে বা করছো। আমি কিন্তু যে কাজটা করতাম, যখনই আমি টিউশন পড়তে যেতাম না, জীবনেও কিন্তু একা ডিরেক্টলি স্যারের বাড়িতে পৌঁছাতাম না। কি করতাম, আমি প্রথমে আমার বাড়ি থেকে কোনো একটা ফ্রেন্ডের বাড়িতে আড্ডা মারতে যেতাম। দেখতাম যে বেচারা ঘুমিয়ে আছে, টেনে এক লাত মারতাম, ভয় উঠে তো কেড়ে 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 কেড়ে, চল টিউশন চল, একসঙ্গে পড়তে যাব, রাস্তায় গল্প করতে করতে। তখন কি করতো, ও হঠাৎ করে উঠে তারপর আমার সঙ্গে ডিরেক্টলি কোথায় যেত, পড়তে যেত, একদম ডিরেক্টলি স্যারের বাড়ি। তো ঠিক তুমিও ওরকম করলে। কি করলে, তুমি জানো যে তোমার টিউশন সেন্টারে তোমাকে পৌঁছাতে হবে। তুমি কি করলে, তুমি ডিরেক্টলি না গিয়ে তুমি প্রথমে গেলে এ পজিশানে, তারপর এ থেকে গেলে কোথায়, বি পজিশানে। তো তুমি এইভাবে না গিয়ে ডিরেক্ট এইভাবে তো যেতে পারতে, তাই না? তুমি একদম ডিরেক্ট ওবি যেতে পারতে। কি প্রয়োজন তোমার ফ্রেন্ডকে সঙ্গে নেওয়ার, ডিরেক্টলি যেতে পারতে। ও, তার মানে তোমার উদ্দেশ্য হচ্ছে এই টিউশন সেন্টারে যাওয়া। তুমি ডিরেক্ট যাও বা ঘুরে ফিরে যাও, উদ্দেশ্য কি, তোমাকে টিউশন সেন্টারে পৌঁছাতে হবে। তো ভেক্টর বলছে, বাবু তুই যে ডিরেক্ট যেতে চাইছিস, এটা যাওয়া মানে যা। তুই যদি ঘুরে ফিরে যাস মানে আগে তুই ও এ যাচ্ছিস, তারপর তুই এ বি যাচ্ছিস, ক্লিয়ার? আগে ও এ যাচ্ছিস, তারপর এ বি যাচ্ছিস, তারপর পৌঁছাচ্ছিস, আলটিমেটলি পৌঁছালি। তো ওখানে পৌঁছানো মানে যা, ঘুরে ফিরে ডিরেক্টলি যাওয়া মানে তাই। তোমরা এই তথ্যটাই পড়বে ফিজিক্সে ত্রিভুজের সূত্র হিসাবে। এবার লক্ষ্য করো, এই টপিকটার হেল্প নিয়েই আমরা একটা ক্যালকুলেশন শিখব। তবে খুব গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন, তো তাই একটু মনোযোগ দিয়ে দেখবে। যখন তোমরা নবম শ্রেণীতে পড়তে, অর্থাৎ ক্লাস 9-এ যখন পড়তে, তখন তোমরা স্থানাঙ্ক জ্যামিতি বলে একটা অংশ তোমরা দেখে এসছো, মনে আছে? স্থানাঙ্ক জ্যামিতি, সেখানে কী নিয়ে কাজ করতে, বিন্দু নিয়ে কাজ করতে। আর আমি জানি যখনই বিন্দুর কারবার আসে না, তখন তোমরা অবশ্যই এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোনোদিনই ভুলবে না। আর আমি তোমাদের সুবিধার জন্য কি করছি, সুবিধার জন্য আমি কয়েকটা ঘর টেনে নিচ্ছি। কেন স্যার? কারণ আমি এখন তোমাদের এই ঘরে বিন্দু প্লট করা, বিন্দু কেমন করে বসাতে হয় তার ট্রেনিং দেব। যদিও জানো, ধরে নাও কোনো একটা বিন্দু যদি 2,3 হয়, তাহলে তুমি 2,3 বিন্দুটি এখানে কিভাবে প্লট করবে। আমি জানি তোমাদের একটা সাধারণ জ্ঞান রয়েছে, কি তোমরা না এই যে এক্স অক্ষ বরাবর এই ঘরগুলোকে কি ধরো, এক একক করে ধরো, তাই না? এই ঘরগুলোকে এক একক করে ধরো। আর ওয়াই অক্ষ বরাবর যে এই ঘরগুলো রয়েছে, এই ঘরগুলোকে এক একক করে ধরো, এই ঘরগুলোকে এক একক করে ধরো, এই ঘরগুলোকে এক একক করে ধরো। তোমাকে এইখানে পৌঁছাতে হবে। ধরে নাও এই পয়েন্টের নাম পি, এখানে পৌঁছাতে হবে। তো তুমি এখানে কি করে পৌঁছাও? নিশ্চয়ই এখানে পৌঁছানোর যে টেকনিক তোমার, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে তুমি বলো, স্যার আগে আপনি এক কাজ করুন, ওখানে পৌঁছাতে যান, এক্স অক্ষ বরাবর আগে হাঁটুন 1 কিলোমিটার প্লাস 1 কিলোমিটার, মানে 1 প্লাস 1। স্যার থামুন স্যার, আবার 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 করে দিয়েন না। কি বললাম? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 করে দিয়েন না।
তাহলে ব্যাপারটা উলট পালট হয়ে যাবে, এপারে গেলাম না ওপারে গেলাম বুঝতে পারবো না। তাই এক কাজ করুন, আপনি প্রথমে 1+1 লিখুন, লেখার পর স্টপ হয়ে যান, দাঁড়িয়ে যান। এবার আপনি উপরের দিকে উঠুন। তাই উপরে কয়েক কিলোমিটার হাঁটবেন? 1 কিলোমিটার প্লাস 1 কিলোমিটার প্লাস 1 কিলোমিটার, মানে 1+1+1। তাহলে আপনি পৌঁছে যাবেন একদম এই পি পয়েন্টে, তাই না? তো এটাই হচ্ছে পয়েন্ট প্লট করার টেকনিক। কিন্তু যখন তুমি ভেক্টর কমন সেন্সে এই টপিকটাকেই বিচার করবে, তখন কিন্তু আমরা এই এক্স অক্ষ বরাবর এই যে ঘরগুলোকে না 1 একক ধরি না। তাহলে কি ধরি? আমরা এই ঘরগুলোকে ধরি আই একক। যদি আরেকটা ঘর টানি তাহলে কি ধরবো? এটাও হচ্ছে আই একক। ক্লিয়ার? তো আমি দুটোই নিচ্ছি। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমরা যে ওয়াই অক্ষ বরাবর ঘরগুলো দেখছি, আমরা এই ঘরগুলোকে ধরবো কি? জে ক্যাপ। কি বললাম? জে ক্যাপ। আমরা যেমন এগুলোকে বলি আই ক্যাপ, এগুলোকে কি বলবো? জে ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একক ঘরগুলোকে আমরা জে ক্যাপ দিয়ে সূচিত করি। এবার আমার প্রয়োজন কি জানো? এইখানে পৌঁছানো, অর্থাৎ এই পি পয়েন্টে পৌঁছানো। তো পি পয়েন্টে কী করে পৌঁছাবে বলো তো? এক কাজ করো, আমার টার্গেট কি? আগে এক্স অক্ষ বরাবর যাব, তারপর ওয়াই অক্ষ বরাবর উঠব। তো আমার উদ্দেশ্য হচ্ছে পি পয়েন্টে পৌঁছাবো। এই পি পয়েন্টে পৌঁছাবো। কী করে পৌঁছাবো? দেখো, পি পয়েন্টে পৌঁছানোর টেকনিক হচ্ছে, প্রথমে তুমি এক্স অক্ষ বরাবর হাঁটো। আমরা যেমন 1 কিলোমিটার প্লাস 1 কিলোমিটার হাঁটতাম, এবার কি কিলোমিটার হাঁটবো? আই ক্যাপ প্লাস আই ক্যাপ। কী বললাম? আই ক্যাপ প্লাস কি? প্লাস আই ক্যাপ। তাহলে আমি আই ক্যাপ প্লাস আই ক্যাপ এখানে পৌঁছালাম। কিন্তু এবার তো সামনে এগুলো চলবে না, এবার উপরে উঠতে হবে। কিন্তু উপরে যে উঠবো তো প্রত্যেকটা কত কিলোমিটার করে, মানে এক্সাম্পলের খাতিরে বলছি, তো উপরেরটা হচ্ছে জে ক্যাপ করে, তার মানে কি এই ডিস্টেন্স জে ক্যাপ, তার মানে 3টা জে ক্যাপ, তাই না? জে ক্যাপ প্লাস জে ক্যাপ, তার মানে আমরা উপরে উঠছি একটা জে ক্যাপ প্লাস আর একটা জে ক্যাপ প্লাস আর একটা জে ক্যাপ, তবেই না আমি ডট একদম এই পি পয়েন্টে পৌঁছে যাব। তো কি বললাম? আমি এক্স অক্ষ বরাবর আই ক্যাপ প্লাস আই ক্যাপ আর ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ প্লাস জে ক্যাপ, তাহলেই আমি এখানে পৌঁছে যাচ্ছি। তাহলে একটু যদি ক্যালকুলেশন করি তো কি পাচ্ছি? আমরা পাচ্ছি 2 ইন্টু আই ক্যাপ প্লাস 3 ইন্টু কি? জে ক্যাপ। ব্যাস, এটা হয়ে গেল এই পয়েন্টে পৌঁছানো। স্যার একটু আপনি এর ব্যবহারটা বলুন না। আমার প্রিয় ভাই বোনেরা একটু লক্ষ্য করো তো, ধরে নাও এই যে পয়েন্ট মূলবিন্দু, তো তাই ও নাম দিলাম। আমি ও আর পি যুক্ত করছি, কেমন? তোমাদের সুবিধার্থে আমি ও পি যুক্ত করছি। এখন তোমাদের আমি এখান থেকে না একটা ছোট্ট তথ্য বলতে চাই, একটু ভাবো তো এটা হয় কি না। দেখো, তুমি পি পয়েন্টে পৌঁছাতে চাইছো, পি পয়েন্টে যেতে চাইছো। কি বললাম? পি পয়েন্টে যেতে চাইছো। তুমি কি করলে? প্রথমে তুমি নিজের বাড়ি থেকে আগে তোমার ফ্রেন্ডের বাড়ি গেলে, তারপর ফ্রেন্ডের বাড়ি থেকে ডিরেক্টলি টিউশন হলে আসলে। কি বললাম? তোমার বাড়ি থেকে ফ্রেন্ডের বাড়ি আসলে, ফ্রেন্ডের বাড়ি থেকে টিউশন হল আসলে। তো এইভাবে ঘুরে যাওয়া মানে যা, আগে তুমি ফ্রেন্ডের বাড়ি আসলে, তারপর ফ্রেন্ডের বাড়ি থেকে টিউশন হল গেলে। তো এইভাবে ঘুরে যাওয়া মানে যা, ডিরেক্টলি যাওয়া মানে তাই, অর্থাৎ ওপি, এটা যাওয়া মানে তাই। ওই কারণে আমরা কিন্তু ভেক্টর হিসাবে কাকে বলবো? ওপিকে ভেক্টর হিসাবে বলতে পারি। তো বুঝতে পারলে যে ওপি ভেক্টর মানে কি 2 ইন্টু আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ। এটা কিন্তু ত্রিমাত্রিকও করা যায়, অর্থাৎ কে ক্যাপও আনা যায়। যাই হোক, তো এই হলো আমাদের এর একটা জিওমেট্রিক্যাল ক্যালকুলেশন। এবার আমাদের এখান থেকে আর একটা তথ্য জানার রয়েছে। সেই তথ্যটি হচ্ছে মডুলাস। দেখবে যখন ভেক্টর করবে স্যার তোমাদেরকে বারবার বলবেন মডুলাস। তাহলে মডুলাসটা কি? দেখো, একটা ভেক্টর, অর্থাৎ ওপি একটা ভেক্টর, তাই না? ওপি একটা ভেক্টর। এই ভেক্টরটার মডুলাস
এইভাবে কিন্তু প্রকাশ করা হয় মড চিহ্নটাকে। তো ওপি ভেক্টরের মডিউলাস, স্যার এর কনসেপ্ট কি, কি এর মানে স্যার? তো মাথায় রাখবে ওপি ভেক্টরের মডুলাস এটা ডিনোট করে একটা ডিস্ট্যান্স, আর কিচ্ছু না, দূরত্ব সূচিত করে। তো কোন দূরত্ব? ও এবং পি বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, ব্যাস, আর কিচ্ছু না। কি বললাম? এই যে ওপি এই যে মড, এটা কি ডিনোট করে? এটা ডিনোট করে ও থেকে এই পি পয়েন্ট তার দূরত্ব, আর কিচ্ছু না। এবার তোমরাই বলো, এখান থেকে তাকিয়ে আমি যদি ছবিটাকে একটু পাশে আঁকি তাহলে তোমাদের তথ্যটা বুঝতে সুবিধা হবে। তাই দেখো, আমি একটু ছবিটাকে এঁকে নিই। এটা ধরে নাও এক্স অক্ষ, আর এটা ধরে নাও ওয়াই অক্ষ। কেমন? আমি ধরে নিচ্ছি এটা ও পয়েন্ট আর এটা হচ্ছে পি পয়েন্ট। ক্লিয়ার? আমি জাস্ট ওই ছবিটাকে আঁকলাম। কেমন? আমরা ওই ছবিটাকে আঁকলাম। দেখো, এই যে ত্রিভুজওয়ালা ছবিটাকে আঁকলাম। এবার তোমরাই বলো, এখান থেকে ওই দূরত্বটা কত? 1 একক প্লাস 1 একক মানে 2 একক না? কারণ তোমরা সবাই জানো এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে 2,3, ঠিক কিনা? 2,3, তার মানে কি এই ডিস্টেন্সটা 2 আর উপরের ডিস্টেন্সটা কত? 3। তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 2 আর উপরের ডিস্টেন্সটা কত? 3। স্যার আপনি এখানেও তো লিখতে পারতেন, লিখলে ব্যাপারটা না গিজিবিজি হয়ে যেত। ওই কারণে পাশে আমি সুন্দর করে ছবি এঁকে লিখলাম। স্যার আপনার প্রয়োজনটা কি? প্রয়োজন হচ্ছে ওপি ডিস্টেন্স, অর্থাৎ এই যে দূরত্ব দেখছো না, এই দূরত্বটাকেই আমরা কি বলছি? ওপি ভেক্টরের মডুলাস, এই দূরত্বটাকে বলছি। স্যার ওই দূরত্ব আসলে স্যার অতিভুজ। হ্যাঁ, অতিভুজ। তো তাহলে বলতে পারবে এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা অতিভুজের ফর্মুলা কি পাই? তাহলে ওপি অতিভুজ সমান রুট ওভার ভূমি স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার প্লাস কি, প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার। ব্যাস, এটাই হচ্ছে ফর্মুলা, আর কিছুই না। স্যার ধরুন কোনো একটা যদি ভেক্টর এরকম হতো, স্যার ভেক্টর এ সমান যদি এরকম হতো, স্যার এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস পি ইন্টু কে ক্যাপ বা জেড ইন্টু কে ক্যাপ। স্যার এরকম যদি হতো দেখতে, স্যার কোন একটা ভেক্টর, তাহলে স্যার আমরা এই ভেক্টরের ক্ষেত্রে মডুলাসটা কি লিখতাম স্যার? তো তোমাদের আগেই বলি, আমরা যখন এর মড বের করছি অর্থাৎ ওর, তখন কি করছি? রুট ওভার আয়ের সহগের স্কোয়ার যোগ জে এর সহগের স্কোয়ার করে নিই। দেখো, আয়ের সহগ হচ্ছে 2, তাহলে রুট ওভার 2 স্কোয়ার প্লাস জে এর সহগকে 3, তাই 3 স্কোয়ার। ঠিক একই রকমভাবে তুমি যদি ওর মডুলাস করতে চাও তাহলে আমরা কি লিখব? আমরা লিখব এটা সমান রুট ওভার, বলো আয়ের সহগকে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস জে এর সহগকে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস কে এর সহগকে জেড, তাহলে জেড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে আমাদের এই তথ্যটিও জানা কমপ্লিট হয়ে গেল। চলো এবার দেখি পরের তথ্য। এবার দেখো নেক্সট টপিক, ভেক্টরীয় কোণ। খুবই প্রয়োজন পড়ে এই টপিকটি তোমাদের ফিজিক্সের অঙ্ক সলভ করতে গিয়ে বা গাণিতের সলভ করতে গিয়ে। আমার প্রিয় ভাই বোনেরা লক্ষ্য করো, আমরা কোণ বলতে কি বুঝি জানো? কোণ বলতে বুঝি এই কোণটাকে, অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল, খুব ছোট্ট কিউট কোণটাকে। ওকে, কিন্তু আমাদের এখন টার্গেট, স্যার আমরা এখন এই কোণ দেখতে চাই না, আমরা জানতে চাই ভেক্টরীয় কোণ কি। ভেক্টরীয় কোণ আর এই কোণের মধ্যে পার্থক্যই বা কী? দেখো, আমি এই কোণ তো দিলাম, কিন্তু আমরা এই লাইনটাকে কি ভেক্টর বলতে পারছি? দেখো, আমি লাইন তো এঁকেছি কিন্তু ডাইরেকশান দিইনি, তাই ডাইরেকশানওয়ালা আমাদের কোণ লাগবে। তো
ধরে নাও এটা একটা স্ট্রেট লাইন আর এটি আর একটা স্ট্রেট লাইন। ক্লিয়ার? দুটো স্ট্রেট লাইন, আমি দুটোরই কিন্তু ডাইরেকশান দিলাম। ক্লিয়ার? আমি এরকম চারটে ছবি এঁকে নিই, দাঁড়াও চটপট। এটা একটা স্ট্রেট লাইন আর এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন আর এটা একটা স্ট্রেট লাইন, এটি একটি স্ট্রেট লাইন আর এটি একটি স্ট্রেট লাইন। প্রত্যেকটা স্ট্রেট লাইনের যে কোণ, সেই কোণকে কী দিলাম? থিটা। এই কোণটাকে কী দিলাম? থিটা। এই কোণকে কী দিলাম? থিটা। এই কোণকে কী দিলাম? থিটা। আর আমি ডাইরেকশান দিতে চাই, ডাইরেকশান না দিলে কেমন করে ভেক্টর বলবো? ওই কারণে আমি প্রত্যেকটার ডাইরেকশান দিচ্ছি, প্রত্যেকটার ডাইরেকশান দিচ্ছি। ব্যাস, আমি এই 4 রকমের কিন্তু ডাইরেকশান যুক্ত আমি থট এখানে তোমাদের সামনে প্রকাশ করলাম। এবার এখানে প্রশ্ন, স্যার ভেক্টরীয় কোণ কি? মাথায় রাখবে, ধরে নাও এটা হচ্ছে একটা জাংশন। কি বললাম? জাংশন, যেখানে দুটো ট্রেন একসঙ্গে মিলিত হয়। তো মাথায় রাখবে, যখন দুটো ট্রেন একটা জাংশনে ঢুকে কিংবা একটা জাংশন থেকে বেরিয়ে যায়, কি বললাম? যখন একটা জাংশনে দুটো ট্রেন এন্টার করছে কিংবা ট্রেন বেরিয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যেকার যে কোণ, সেই কোণটাকে বলা হয় ভেক্টরীয় কোণ। তো লক্ষ্য করো, এই জাংশনে এই ট্রেনও দেখো ঢুকছে, তীর চিহ্নওয়ালা, এই ট্রেনও ঢুকছে। তো যখন দুটো ট্রেন একসঙ্গে ঢুকছে কিংবা দুটো ট্রেন একসঙ্গে বেরিয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যেকার যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণের নাম কি? এই কোণের নাম হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ক্লিয়ার? তাহলে এই কোণটার নাম কি বলবো? এই কোণটাও ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। তাহলে লিখি, এই কোণটাও হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। স্যার তাহলে কি এটা কি ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হবে? দেখো, এই ট্রেনটা ঢুকছে তো ও বেরিয়ে যাচ্ছে, তার মানে কি উল্টো কেস। আমি কি বললাম? দুটোকেই একসঙ্গে ঢুকতে হবে বা দুটোকেই বেরিয়ে যেতে হবে, তার মধ্যবর্তী কোণ হচ্ছে ভেক্টোরিয়া কোণ। কিন্তু এখানে এই জাংশনে এই ট্রেন বেচারা ঢুকছে, ও বেরিয়ে গেছে, তখন কি করবে? তো মাথায় রাখবে, যে ট্রেন বেরিয়ে গেছে আর ওকে ডেকো না, যে চলে যাই তাকে আর ডাকিও না, যে লাইফ থেকে চলে যাই তাকে আর ডাকিও না। চলে যাচ্ছিস, চলে যা, নো প্রবলেম। তাই যে ট্রেনটা চলে গেছে তুই চলে যা, নো প্রবলেম। বরং যে এন্টার করছে তুমি ওকে বলো, এক কাজ করুন, আপনি তাড়াতাড়ি বেরিয়ে যান, আপনার স্টপেজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান, তাড়াতাড়ি বেরিয়ে যান। তার মানে এই ট্রেনটাকে পাস করিয়ে দাও। তাহলে দেখো, এই ট্রেনও চলে গেল আর ওই ট্রেনও চলে গেল, তার মানে কি দুটো ট্রেন বেরিয়ে গেল। এবার দেখো, মাঝখানের যে কোণ দেখতে পাচ্ছ, বলতে পারবে এই কোণটা কত হবে? আমরা জানি এই পুরো কোণটা হচ্ছে পাই, আর এই পুরো কোণ থেকে আমি থিটাকে বাদ দিয়ে দিচ্ছি। তো যা পাচ্ছ এটাই কি? এটাই হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। আশা করছি বুঝতে পারলে। আবার মন দিয়ে দেখো, ধরো এই জাংশনে একটা ট্রেন ঢুকছে আর একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে। তো যে ট্রেনটা বেরিয়ে গেছে আর ওকে ডেকো না, বরং যে ট্রেনটা এন্টার করছে তাকে বরং বলো, আপনি এক কাজ করুন, আপনি স্টপেজ ছেড়ে বেরিয়ে যান, তাকে বের করে দাও। তাহলে এই ট্রেনটাও বেরিয়ে গেল আর ওই ট্রেনটাও বেরিয়ে গেছে, তার মাঝখানের যে কোণটা দেখতে পাচ্ছ, সেই কোণটার নাম হচ্ছে কি? ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। তাহলে বলতে পারবে এই কোণটা কত? পুরো কোণটা হচ্ছে পাই, আর এই পুরো কোণ থেকে ওই ছোট্ট কোণটা বাদ দিয়ে দাও, তাহলে যা পাচ্ছ এটাই হচ্ছে কি? ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ব্যাস, তাহলে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল সম্পর্কে আমাদের পুরো তথ্য জানা হয়ে গেল। আমাদের এই টপিকটা কিন্তু তোমাদের ফিজিক্সের অনেক প্রবলেম রয়েছে, গাণিতিক রূপ রয়েছে, আমাদের কিন্তু প্রচুর কাজে লাগবে। এবার চলো পরবর্তী টপিকে। এবারে আমাদের ফিজিক্সের অঙ্ক করতে গিয়ে আর একটি তথ্য খুব প্রয়োজন হয়ে পড়ে, তা হচ্ছে ত্রিকোণমিতি। কি বললাম? ত্রিকোণমিতি।
আমার প্রিয় ভাই বোনেরা, দেখো ত্রিকোণমিতির নামের সঙ্গে একটা কাজের মিল পাবে। কীরকম? দেখো নামের মধ্যে কিন্তু ঢুকে আছে কি ত্রিকোণ, তাই তো? ত্রিকোণ, তিনটি কোণ। তোমরাই বলো তিনটি কোণ কার থাকে? নিশ্চয়ই তিনটি কোণ দেখতে পাওয়া যায় একটি ত্রিভুজের। তো মাথায় রাখবে আমরা কিন্তু এই ত্রিকোণমিতিতে যে ত্রিভুজ নিয়ে কাজ করব, সেই ত্রিভুজটি অবশ্যই হতে হবে সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? সেই ত্রিভুজটিকে অবশ্যই হতে হবে কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আর আমরা এই সমকোণী ত্রিভুজকে যে অ্যাঙ্গেল থেকে দেখব সেই কোণটার নাম দেব কি? থিটা। এখন তোমরাই বলো, এখানে যদি চোখ পাকিয়ে দেখো তাহলে এই চোখের রেসপেক্টে বা এই কোণের রেসপেক্টে বলতে পারবে লম্ব কোণটি, ভূমি কোণটি, অতিভুজ কোণটি। তো ও দেখবে ওর সামনে লম্বভাবে দাঁড়িয়ে আছে এই বাহুটা, তাই এই বাহুটার নাম হচ্ছে কি? লম্ব। তোমরা দেখতে পাচ্ছ এই বাহুটার নাম কি? অতিভুজ। আর তোমরা দেখতে পাচ্ছ এই বাহুটার নাম কি? ভূমি। তাই তো? তাহলে আমরা প্রত্যেকটি বাহু দেখতে পেলাম, কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। তাহলে অনায়াসেই তোমরা কয়েকটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। কি সিদ্ধান্ত? স্যার এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তার মানে স্যার আমি বলতে পারি নাম্বার 1, লম্ব বাই অতিভুজ। আমরা স্যার এটার একটা নামকরণ করি। এই লম্ব আর অতিভুজের যে অনুপাত, এর একটা নাম দেওয়া যাক। তার নাম কি দেবে? তার নাম দেওয়া যেতে পারে সাইন। কিন্তু এই লম্ব অতিভুজ কোন কোণের রেসপেক্টে? এই কোণের রেসপেক্টে না, তাই ওই কোণটার নাম থিটা। একই রকমভাবে যদি আমি বলি ভূমি বাই অতিভুজ, কি বললাম? ভূমি বাই অতিভুজ। আমরা এই যে দুটো বাহুর অনুপাত, এর নাম কি দিচ্ছি? কস। কিন্তু কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে? এই কোণের সাপেক্ষে, তাই থিটা। তার মানে যখনই তোমাকে কেউ বলবে কস থিটা, তখনই মাথায় আটকে নেবে ও এটা একটা সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজের যে ভাগফল, অনুপাত। ঠিক একই রকম 3 নম্বরে আমি লিখছি লম্ব বাই ভূমি। মাথায় রাখবে লম্ব আর ভূমির যে অনুপাত, তাকে আমরা বলি কি? ট্যান থিটা। ব্যাস, আমাদের এই 3টা তথ্য তোমাদের এই চ্যাপ্টারে খুবই কাজে লাগবে, তাই তোমাদের অগ্রিম জানিয়ে রাখলাম। এবার আমরা দেখব এখান থেকে একটি গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য, সেটা হচ্ছে ধরে নাও এটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? এটি একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু এই চ্যাপ্টারে বল নিয়ে কারবার, তাই না? ফোর্স নিয়ে কারবার, ফিজিক্স বুঝতে পারছো, ফোর্স নিয়ে কারবার। আর যখনই তুমি বল নিয়ে কারবার দেখতে পাচ্ছ, তখন নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এই বাহুটার নাম দিয়ে ফোর্স, বল প্রয়োগ করেছি। আচ্ছা, একটা কোণ করে বল প্রয়োগ করেছি। ধরে নাও এই বাহুটা হচ্ছে এক্স আর এই বাহুর দৈর্ঘ্য ওয়াই। ক্লিয়ার? এই বাহুর দৈর্ঘ্য এক্স আর এই বাহুর দৈর্ঘ্য ওয়াই। তাহলে দেখো না কি গঠন করলো বলো তো? একটা সমকোণী ত্রিভুজ গঠন করলো না? আচ্ছা দেখি না আমরা এর ক্যালকুলেশন পারি কিনা করতে। কীরকম বলো তো? আমরা সাইন থিটা, কি বললাম? সাইন থিটা। এর মানে কি জানি? এর মানে জানি লম্ব বাই অতিভুজ। বলতে পারবে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজকে এফ, তাই না? তার মানে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি ওয়াই সমান, বজ্রগ্রহণ করো, ওয়াই সমান বজ্রগ্রহণ করলে পাচ্ছি এফ ইন্টু সাইন থিটা। তাই তো? ওয়াই সমান কি পাচ্ছি? এফ ইন্টু সাইন থিটা। একই রকমভাবে তুমি যদি বলো স্যার আপনি যদি কস নিতেন তাহলে কি পেতেন? তো লক্ষ্য করো কস থিটা সমান, আচ্ছা কস থিটা মানে কি হয়? ভূমি বাই অতিভুজ। তাহলে বলতে পারবে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে এফ। তাহলে দেখো আমি সহজে বলতে পারছি এক্স সমান কত। আমি এখান থেকে বলতে পারছি যে এক্স সমান বজ্রগ্রহণ করো, তার মানে এফ ইন্টু কি? কস থিটা।
লক্ষ্য করো আমি কত সহজে আমি x সমান পেয়ে যাচ্ছি f cos থিটা, আমি কত সহজে আমি y সমান কত পেয়ে যাচ্ছি f sin থিটা। আমাদের কিন্তু এটা দেখবে বারবার হামেশা কাজে লাগবে। অর্থাৎ ছবি অনুযায়ী দেখো x এর মান x সমান কি পাচ্ছি f cos থিটা, আর y সমান কি পাচ্ছি f sin থিটা। আশা করছি বুঝতে পেরেছ। এবার তোমাদের এখান থেকে একটা ছোট্ট তথ্য বলবো, যে তথ্যর রেসপেক্টে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য শেখাবো। ক্লিয়ার? একটু মন দিয়ে দেখো। আমি এখান থেকে তোমাদের যে তথ্যটি বলবো সেটা হচ্ছে, ধরে নাও রাস্তায় একটা কুত্তা মরে পড়ে আছে। ক্লিয়ার? ধরে নাও রাস্তায় একটা কুত্তা, মরে পড়ে আছে। তুমি কি করলে? তুমি ধরে নাও কুত্তাটাকে এই বরাবর টানলে, ক্লিয়ার? আবার কুত্তাটাকে কেউ এই বরাবর টানলে। তাহলে বলতে পারবে, কেউ যদি এই বরাবর টানো আর এই বরাবর টানো একসঙ্গে, কুত্তা যাবে কোন বরাবর? দেখবে কুত্তা যাবে হচ্ছে এই বরাবর। দেখবে রথ যখন টানে না, তখন কিন্তু এই টেকনিকেই টানে। ধরো কেউ টানছে এই বরাবর ভেক্টর এ, কেউ টানছে এই বরাবর ভেক্টর বি, কিন্তু যাবে কুত্তা কোন বরাবর? এই বরাবর ভেক্টর আর। ক্লিয়ার? তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই বরাবর তো টানে না, কিন্তু যাচ্ছে এই বরাবর। তার মানে এটা সমান কি? এই বল সমান হচ্ছে ভেক্টর এ প্লাস কি? প্লাস ভেক্টর বি। পরবর্তীতে তোমরা দেখবে এটা হচ্ছে সামান্তরিক সূত্র। কি বললাম? সামান্তরিক সূত্র। ওকে, তাহলে লক্ষ্য করো কি বললাম। যখন রথ টানে, দেখবে রথের এক প্রান্তে দড়ি একদিকে টানে, আর এক প্রান্তে দড়ি একদিকে টানে, রথ চলে সোজা। ঠিক একই রকমভাবে কুত্তার এই পায়ে দড়ি ধরে কেউ টানছে, এই পায়ে দড়ি ধরে কেউ টানছে, কুত্তা যাবে কোন বরাবর? সোজা বরাবর। তো এটা হচ্ছে কি আমাদের আরেকটা সূত্র, লব্ধির সূত্র। কেমন? লব্ধির সূত্র। স্যার আপনি এটা তো বললেন, তাহলে এখান থেকে আপনি কি বলতে চাইছেন? আপনি তথ্যটা বলে দিন। তো তোমাদের ফিজিক্সে দেখবে অঙ্কে এই সূত্রটি প্রচণ্ড ব্যবহার হবে, যে এই আর সমান কি? এই আরের ফর্মুলা কি? এই আরের ফর্মুলা হচ্ছে রুট ওভার কি? এ স্কোয়ার প্লাস কি? বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস থিটা। এটা হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? থিটা মানে কি জানো? থিটা মানে হচ্ছে এ আর বি এর যে মাঝখানে কোণটা না, সেই কোণটাকে বোঝাচ্ছে। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে। কেমন করে ফর্মুলাটি এসছে এটা ফিজিক্স বলবে, আমি জাস্ট বলবো এটাই, যে এই সূত্রটি কিন্তু প্রচুর কাজে লাগবে। আশা করছি এটা বুঝতে পেরেছ। তাহলে ত্রিকোণমিতি থেকে তোমাদের এই তথ্য বললাম, ত্রিকোণমিতি থেকে তোমাদের এর অ্যাপ্লিকেশান দেখালাম। এবার এখান থেকে জাস্ট আর একটা লাস্ট কথা বলবো, তাহলেই আমাদের এই টপিক শেষ। এখান থেকে বেরিয়ে চলে আসবো। স্যার আর কি টপিক আছে এখান থেকে? দেখো আমার প্রিয় ভাই বোনেরা, একটা কথা বলো তো। দেখো এটা একটা সমকোণীতে বুঝ না, যদি এই কোণটা থিটা হয় না, এই কোণটা থিটা হয়, তাহলে বলতে পারবো আমার প্রিয় ভাই বোনেরা যে এখানে এক্স সমান কি? এক্স সমান হচ্ছে এফ কস থিটা, আর এখানে ওয়াই সমান কি? আচ্ছা এটা মানে ওয়াই, তাই না? তো আমি তো ইচ্ছা করলে ওর সমান এখানেও তো একটা দাগ দিতে পারি না? একদম ওর সমান মাপ দিয়ে রাখলাম। তাহলে এই ওয়াই সমান কি? এই ওয়াই সমান আমরা দেখতে পাচ্ছি এফ সাইন থিটা। তো আমার প্রিয় ভাই বোনেরা দেখো তো, এই হাইটটা যদি এফ সাইন থিটা হয়, তাহলে এটাও তো কি হবে? এফ সাইন থিটা, তাই না? কারণ দেখো এক্স মানে কি? এই দূরত্বটা হচ্ছে এফ কস থিটা, আর এই দূরত্বটা কি? এফ সাইন থিটা। তো এর সমতুল্য তো ওটাও, তাহলে এটাও কি হবে? এফ সাইন থিটা হবে।
আমি এবার এখানে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে নজরের মধ্যে আনতে চাইছি। দেখো, যার সঙ্গে থিটা কোণ করে আছে, দেখবে থিটা কোণ কার সঙ্গে করে আছে? এই যে ফোর্স দেখতে পাচ্ছ, ও ব্যাটা এর সঙ্গে মানে ভূমির সঙ্গে থিটা কোণ করে আছে। যার সঙ্গে থিটা কোণ করে আছে না, সেটাই হচ্ছে কি এফ কস থিটা। যার সঙ্গে থিটা কোণ করে নাই, সেটা হচ্ছে কি এফ সাইন থিটা। তো আমরা এখান থেকে একটা তথ্য বলতে পারি, ধরো তুমি কাউকে মারলে টেনে এক লাত, ক্লিয়ার? ধরে নাও এটা লাত, ঠ্যাং, এই হ্যাঁ, এটা ঠ্যাং। কাউকে এক লাত মারলে একদম এফ ফোর্স দিয়ে মারলে, তখন তুমি মাথায় রাখবে এই ফোর্সটাকে তুমি দুটো পার্টে ভাঙতে পারো। একটা হচ্ছে অনুভূমিক ফর্ম, আর একটা হচ্ছে উল্লম্ব ফর্ম। এই দুটো ফর্মে কিন্তু ভাঙতে পারবে, ক্লিয়ার? এই দুটো ফর্মে ভাঙতে পারবে কিন্তু, ক্লিয়ার? যখন অঙ্ক করবে তখন দেখতে পাবে। এবার তুমি ঠিক করো, তুমি কোনখানটাকে অ্যাঙ্গেল নেবে, এটাকে কোণ ধরবে নাকি এটাকে, তোমার ইচ্ছা। যদি অঙ্কের পারপাসে তুমি দেখতে পাবে, বলে দেবে। তো ধরে নাও তুমি যদি বলো যে স্যার আমি এই কোণটাকে থিটা ধরবো স্যার, যদি এই কোণটাকে থিটা ধরো, তাহলে বলো তো বেচারা এফ লাতটা, ঠ্যাংটা কার সঙ্গে কোণ করে আছে? এর সাথে কোণ করে আছে। তো মাথায় রাখবে যার সঙ্গে কোণ করে থাকবে সেটা হবে এফ কস থিটা, যার সঙ্গে কোণ করে থাকবে না সেটা হবে এফ সাইন থিটা। তো এর সঙ্গে কোণ করে আছে, তাই এ ব্যাটা হয়ে গেল এফ কস থিটা, আর যার সঙ্গে কোণ করে নাই ও ব্যাটা হয়ে গেল এফ সাইন থিটা। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারলে। স্যার যদি এখানে কোণ না করে থাকতো, স্যার যদি কোণটা এখানে না করে থাকতো, যদি কোণটা এখানে করে থাকতো, তো দেখো এখানে বেচারা এফ এ লাত কার সঙ্গে কোণ করে আছে? এর সঙ্গে কোণ করে আছে। তো যার সঙ্গে কোণ করে আছে সেটা হবে কি এফ কস থিটা, আর যার সঙ্গে কোণ করে নাই ওটা কি হবে এফ সাইন থিটা। ক্লিয়ার? তাহলে আমরা এই তথ্যটিও পরিষ্কার বুঝতে পারলাম। তো আমাদের কিন্তু ফিজিক্সে এই তথ্য কিন্তু প্রচুর কাজে লাগবে, তাই একবার দেখে নিও। স্যার আর কি কাজে লাগবে? এবার লাগবে আমাদের ম্যাথামেটিক্যাল কিছু ক্যালকুলেশান ভেক্টর টপিকের উপর, ভেক্টর গুণের উপর। তাই চলো এবার দেখাই ভেক্টর গুণের উপর প্রয়োজনীয় তথ্য। এবার দেখো দুটি ভেক্টরের গুণ। কি বললাম? দুটি ভেক্টরের গুণ। স্যার দুটি ভেক্টরের গুণ, দেখুন দুটি ভেক্টর যখন বলেছে না, তো আপনি এক কাজ করুন, আপনি ধরে নিন দুটি ভেক্টরকে। আচ্ছা ধরে নিচ্ছি, ধরে নাও একটা ভেক্টর হচ্ছে ভেক্টর এ, এবং অপর আরেকটা ভেক্টর হচ্ছে কি ভেক্টর বি। এখন এই দুটো ভেক্টরের গুণ কেমন হয়? তো মাথায় রাখবে যখনই গুণ বলেছে তখন আমি তোমাদের সামনে তিন রকমের গুণ প্রকাশ করব। স্যার কীরকম? স্যার দেখো, ধরে নাও এ একটি ভেক্টর আর বি অপর আর একটি ভেক্টর। আবার মন দিয়ে শোনো, এ একটি ভেক্টর এবং বি অপর আর একটি ভেক্টর। আবার মন দিয়ে শোনো, এ একটি ভেক্টর এবং বি অপর আর একটি ভেক্টর। তো মাথায় রাখবে ভেক্টরের দুটো ভেক্টরের মধ্যে যে গুণ সাধারণ পক্ষে তিন রকম লুক হতে পারে। একটা হচ্ছে দুটো ভেক্টরের মাঝখানে যদি ডট দাও, তাহলে আমরা এর নাম কি বলি জানো? আমরা যখনই দেখব এই পন্থায় তখন আমরা এটাকে বলি কি স্কেলার গুণ। স্কেলার গুণ, যাকে আমরা আরেকটা ভাষায় বলি কি ডট দিয়েছি না, তাই ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট। স্যার আরেকটা কি গুণ হয়? লক্ষ্য করো, এই যে ভেক্টর ওই যে ভেক্টর, এদের মাঝখানে ক্রস দিতে পারি। তো আমরা এরকম গুণকে আমরা বলি কি ভেক্টর গুণ। ভেক্টর গুণ। স্যার ভেক্টর গুণের কি কোনো নাম আছে? স্যার অবশ্যই। এটা যেমন ডট প্রোডাক্ট, এটাকে কি বলি ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট। আমার প্রিয় ভাই বোনেরা একটা জিনিস লক্ষ্য করো, ডট প্রোডাক্টে আমরা যে রেজাল্ট পাবো না, সে রেজাল্টটা হচ্ছে একটা সংখ্যা। ক্লিয়ার? আমরা যে এর রেজাল্ট পাবো,
এর রেজাল্ট হচ্ছে কি একটা প্রাত্যিক সংখ্যা, বাস্তব সংখ্যা। কিন্তু আমরা যখন এর রেজাল্ট পাবো গুণ করার পর, সেই রেজাল্টটা হবে কি ভেক্টর। কি বললাম আবার মন দিয়ে শোনো, এর স্পেশালিটি কি, আমরা যখন এ ভেক্টর আর বি ভেক্টর এর মধ্যে যখন ডট করব তখন যে আমরা রেজাল্ট পাবো, এই রেজাল্ট পাবো জাস্ট সংখ্যা। কোন সংখ্যা? বাস্তব সংখ্যা। যেমন ধরো 2, 5, 7 এরকম সংখ্যা। কিন্তু যখনই আমরা দুটো ভেক্টরের মধ্যে ক্রস করব তখনই আমরা যে রেজাল্ট পাবো, সে রেজাল্ট পাবো কি ভেক্টর। আমরা কোনো সংখ্যায় পাবো না, রেজাল্টটা ভেক্টরে পাবো। স্যার আর একটা কী গুণ হয়? অনেকে ভাবে এদের মাঝখানে কিছুই দেব না, যেমন ধরো এ বি, এদের মাঝখানে কিছু দিচ্ছি না স্যার, এটাও কি গুণ হয়? তো মাথায় রাখবে এই গুণটার কিন্তু অস্তিত্ব নেই ভেক্টরে, এই গুণটার অস্তিত্ব নেই। স্যার তাহলে কোন ক্ষেত্রে এর অস্তিত্ব আছে? কি এমন ক্ষেত্রে এর অস্তিত্ব আছে? স্যার ব্যাপারটা বুঝলাম না। দেখো অনেক সময় হয় না, আমরা এ আর বি এর মাঝখানে ইনটু এরকমভাবে দিই, আবার অনেক সময় এরকমভাবে গুণ দিই, আবার অনেক সময় দিই না, তাও বোঝাই এ ইনটু বি। তো যখন ডট দেব তখন ভেক্টরের ভাষায় এটাকে বলি স্কেলার গুণ, যখন ক্রস দেব তখন ভেক্টরের ভাষায় বলি একে ভেক্টর গুণ, কিন্তু কিছুই দেব না তখন বলবো এর অস্তিত্ব নাই। স্যার অস্তিত্ব থাকবে কোন টাইমে? কোন টাইমে এর অস্তিত্ব থাকবে? ধরো একটা ভেক্টর না আর অপরটা যদি ভেক্টর থাকে তখনই কিন্তু এর অস্তিত্ব থাকবে। দেখো আমি কি এ ওর মাথা থেকে ভেক্টর চিহ্ন দিয়েছি? ভেক্টর চিহ্ন দিইনি, তার মানে কি ও ভেক্টর না, আর ও কিন্তু ভেক্টর। তখন কিন্তু মাঝখানে কিছু না দিলে আলটিমেটলি কি বোঝাই? গুণ বোঝাই। ওকে, তো এই হচ্ছে 3 রকমের গুণ। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের এই ডট প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, কারণ এর ক্যালকুলেশন রয়েছে এবং অনেক অঙ্কও কিন্তু আছে। ঠিক একই রকমভাবে ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট কিন্তু তোমাদের রয়েছে, কারণ এই টপিকের উপরেও তোমাদের অঙ্ক রয়েছে এবং কিছু ফর্মুলাও রয়েছে। তাই এবার আলোচনা করছি আমি স্কেলার গুণ বা ডট প্রোডাক্ট সম্পর্কে ধারণা। এবার দেখো ডট প্রোডাক্ট, আমরা ডট প্রোডাক্ট থেকে পূর্ণ তথ্য জানব। প্রথমে জেনে নিই ডট প্রোডাক্ট দেখতে কেমন, মানে এর জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কীরকম। দেখো আমি প্রথমে একটি তল আঁকলাম, একটি তল। এবার ব্যাপারটা কি জানো, এই তলের উপর দুটো ভেক্টর শুয়ে আছে। ধরে নাও এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। বেচারা দুটো ভেক্টর শুয়ে আছে, আর এদের মধ্যেকার যে কোণ, সেই কোণটি কি? সেই কোণটি থিটা। দেখো খুব সিম্পল না? একটা তল, একটা তলের উপর দুটো ভেক্টর ঘুমিয়ে আছে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, আর দুটো ভেক্টরের মাঝখানে দেখো ছোট্ট একটা কোণ করে আছে, ওই কোণটার নাম কি? থিটা। তাহলে মাথায় রাখবে এ ভেক্টর আর বি ভেক্টরের যে ডট প্রোডাক্টের ফর্মুলা, সেই ফর্মুলাটা কি হয়? সেই ফর্মুলা হয় ভেক্টর এ মড অফ ভেক্টর এ ইন্টু মড অফ ভেক্টর বি ইন্টু কি? ইন্টু কস থিটা। এটা হচ্ছে ফর্মুলা। ওকে, তাহলে আমরা ডট প্রোডাক্টের অ্যাকচুয়াল যে জেনারেল ফর্মুলা, সেই ফর্মুলা পেয়ে গেলাম। এই ফর্মুলা অনেক কাজের ফর্মুলা, দেখবে তোমাদের ফিজিক্সে এই ফর্মুলার উপর বেস করে কিন্তু প্রচুর অঙ্ক রয়েছে। এবার তোমাদের আমি জানাবো স্যার এই ডট প্রোডাক্ট ক্ষেত্রে কি কি তথ্য আমাদের অঙ্কে মনে রাখতে হবে। সচরাচর যেটা ভুল হয়ে যায় আমাদের মনে রাখতে হবে। তো মাথায় রাখবে ডট প্রোডাক্টের ক্ষেত্রে দুটো তথ্য মাথায় রাখবে। নাম্বার 1 তথ্য হচ্ছে ভেক্টর এ ডট বি, ভেক্টর বি এটা মানে যা, ভেক্টর বি ডট ভেক্টর এ মানে একই ব্যাপার। ক্লিয়ার? মানে অদল বদল করলে কোনো পরিবর্তন হয় না। আর কি? আর 2 নম্বর জানবে যে ভেক্টর এ ডট ভেক্টর এ এটা মানে যা। আমরা যদি এরকম লিখি না, ভেক্টর এ হোল স্কোয়ার একই ব্যাপার। কেউ যদি এরকম না লিখে এরকম লিখতে চাই মড অফ ভেক্টর এ তার হোল স্কোয়ার, তাও কিন্তু কারেক্ট। কেউ যদি বলে ধুর ওগুলো কেন লিখবো, আমি ডিরেক্ট লিখবো এ স্কোয়ার, তাও কারেক্ট। এই 3টাই কিন্তু কারেক্ট। ওকে, তাহলে তোমাদের এই তথ্যটা জানিয়ে দিলাম।
এবার আমরা চলে আসছি স্যার ক্যালকুলেশন কি, গণনাটা কি হবে স্যার। মানলাম আপনি ওটা বললেন সূত্র, মানলাম স্যার আমাকে বেসিক ইনফরমেশান এরকম মনে রাখতে হবে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে যেমনই বলুক না কেন লেখাটা একই ব্যাপার। এ ভেক্টর ইন্টু এ ভেক্টর মনে মনে ভাবতাম স্যার এরকম কি লেখা যায় স্যার, ভেক্টর এ স্কোয়ার, হ্যাঁ যায় স্যার। আমি কি যদি বই হঠাৎ দেখতে পাই যে মড অফ ভেক্টর এ হোল স্কোয়ার, তাহলে কি স্যার ভুল হবে স্যার? না, ভুল হবে না, তাও কারেক্ট স্যার। আমি মাথায় তীর ফির কিছু দেবো না স্যার, আমি ডিরেক্ট লিখবো এ স্কোয়ার স্যার, হবে কি স্যার? হ্যাঁ হবে। তো যাতে তোমাদের এরর না হয় ওই কারণে আমি তোমাদের এই দুটো টপিক লিখিয়ে দিলাম। এবার দেখো এখানে আরেকটা তথ্য, ক্যালকুলেশন, গণনা। আমরা এবার গণনা শিখব। ক্লিয়ার? কি গণনা? দেখো ধরো এ একটা ভেক্টর, সেই ভেক্টরটা কেমন দেখতে জানো? ভেক্টরটা দেখতে এরকম, a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। অনুরূপে আরেকটা ভেক্টর নিই, b আরেকটা ভেক্টর, সেই ভেক্টরটি হচ্ছে b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। ক্লিয়ার? দুটো ভেক্টর। এখন আমাদের কাজ কি জানো? আমাদের কাজ হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে ডট কি করে ক্যালকুলেশন করব। খুবই সহজ ক্যালকুলেশন। দেখো এ ভেক্টর এটা দেওয়া রয়েছে আর বি ভেক্টর এটা দেওয়া রয়েছে, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট কী করে করবে? খুবই ইজি। দেখো আয়ের যে সহগ আর আয়ের যে সহগ ওদের মধ্যে বিয়ে দিয়ে দাও, বিয়ে তার মানে কি গুণ করে দাও। আয়ের সহগটাকে a1 ইন্টু আয়ের সহগটা কত b1, তাহলে a1 ইন্টু b1 যোগ। একই রকমভাবে জে এর সহগ ইন্টু জে এর সহগ অর্থাৎ a2 ইন্টু b2। একই রকমভাবে কে এর সহগ ইন্টু কে এর সহগ অর্থাৎ a3 ইন্টু b3। ব্যাস, খালি এটা করতে পারলেই তোমার ডট প্রোডাক্টের ক্যালকুলেশন পুরো কমপ্লিট, আর কোনো হেডেকই নেই। স্যার এত সহজ? স্যার হ্যাঁ এত সহজ। দেখো আমি উদাহরণ দিই, এ ভেক্টর সমান 2 ইন্টু আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ প্লাস 1 ইন্টু কে ক্যাপ মানে কে ক্যাপ। আর ভেক্টর বি আমি দিচ্ছি 3 ইন্টু আই ক্যাপ প্লাস 2 ইন্টু জে ক্যাপ প্লাস 3 ইন্টু কে ক্যাপ। তাহলে বলতে পারবে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্টটা কি হচ্ছে? অনেক সহজ না? কি করব? আয়ের সহগের সঙ্গে আয়ের সহগের বিয়ে দিয়ে দাও, তার মানে 2 ইন্টু 3 মানে 6 প্লাস জে এর সহগ ইন্টু জে এর সহগ 3 ইন্টু 2 মানে 6 প্লাস কে এর সহগ কত 1 আছে আর কে এর সহগ কত 3, 1 গুণ 3 মানে কত হয় 3, অর্থাৎ 6 6 12 13 14 15, 15 হচ্ছে কি এর অ্যান্সার। এত সহজ আমাদের প্রবলেম। এবার চলে আসছি এই ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশান, কত জায়গায় ফিজিক্সে এর ব্যবহার করা যায়। আমরা টোটাল 4 জায়গায় অন্ততপক্ষে ব্যবহার করতে পারি এই ডট প্রোডাক্ট। প্রথম যে ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ সংক্রান্ত সমস্যায়। তাই হেডিং দাও সকলে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ সংক্রান্ত সমস্যায়। ক্লিয়ার? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ সংক্রান্ত সমস্যায়। লক্ষ্য করো স্যার এই ব্যাপারটা কীরকম? ধরে নাও দুটো ভেক্টর আছে ভাই, একটা ভেক্টর ভেক্টর এ আর অপর ভেক্টরটি হলো ভেক্টর বি। ধরে নাও এই দুটো ভেক্টরের যে মাঝখানে যে কোণ, ভেক্টোরিয়াল কোণ, সেটা হচ্ছে কি থিটা। তাহলে থিটার মান কোন টেকনিকে বের করবে? এর ডিরেক্ট ফর্মুলা কি? তো এর ফর্মুলা হচ্ছে কি জানো? সূত্র হচ্ছে কস ইনভার্স। দেখো কত সহজ, কস ইনভার্স। ভেক্টরকে কে আছে? এ ভেক্টর আর বি ভেক্টর, তার মানে ভেক্টর এ ডট ভেক্টর বি বাই মডুলাস অফ ভেক্টর এ ইন্টু ভেক্টর বি। ব্যাস,
তুমি তো এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট বের করা শিখে গেছো এখানে। কোথায়? এই ফর্মুলার মাধ্যমে অলরেডি শিখে ফেলেছো। আর তুমি এ ভেক্টরের মডুলাস এটাও তো বের করতে পারবে, একদম ফার্স্ট কনসেপ্টে তোমরা শিখেছো। আবার বি ভেক্টরের মডুলাস বের করা তো শিখেই ফেলেছো আগে, শুধু মানগুলো বসাবে, তাহলে তোমাদের এই টপিক শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে তোমরা এই সূত্র জেনে ফেললে। নেক্সট আর কি টপিক রয়েছে? নেক্সট টপিক রয়েছে দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়। কি বললাম? দুটি ভেক্টর পরস্পর লম্ব, দুটি ভেক্টর পরস্পর লম্ব, তখন কি করবে? স্যার এর ছবিটা কেমন হবে? স্যার দেখো এর ছবি কেমন হবে। ধরে নাও এটি একটি ভেক্টর আর এটি অপর আরেকটি ভেক্টর। দেখো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তোমরা দেখে বুঝতে পারছো এই ভেক্টর দুটো কি পরস্পর লম্ব না, মানে 90 ডিগ্রি হয়ে আছে। তো মাথায় রাখবে দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় না, তাহলে এর শর্ত কি জানো? এর শর্ত হচ্ছে ভেক্টর এ আর ভেক্টর বি এদের যে ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্ট কি হয়? 0। ব্যাস, তাহলে আমাদের দুটো অ্যাপ্লিকেশান হয়ে গেল। 3 নম্বরে কি? 3 নম্বর হচ্ছে কার্য সংক্রান্ত সমস্যা। কার্য সংক্রান্ত সমস্যা। স্যার কার্য সংক্রান্ত সমস্যায় আবার কি হেল্প করবে? চলো না আমরা প্রথমে ছবিটা দেখে নিই। ধরে নাও একজন ব্যক্তি, এ হচ্ছে ব্যক্তিটি, এই ব্যক্তিটি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছে। দেখো এই ব্যক্তিটি বস্তুর উপর বল প্রয়োগ করছে। কেন? যাতে এই বস্তুটা এখান থেকে এখানে আসে, তাই বস্তুর উপর বল প্রয়োগ করছে। এবার ও যে বল প্রয়োগ করছে, এই বলটা কেমন বলো তো? এই বরাবর না, এই বরাবর ফোর্স প্রয়োগ করছে, এফ। ক্লিয়ার? এবার আমি তোমাদের এখান থেকে একটা ছোট্ট তথ্য বলবো। কি তথ্য বলবো? ও যে বল প্রয়োগ করছে, এই বলের কটা উপাংশ? একটা হচ্ছে এই বরাবর উপাংশ, আর একটা কি? আর একটা এই বরাবর উপাংশ। টোটাল কিন্তু দুটো উপাংশ কাজ করছে। এখন বলো তো এই কোণটা যদি থিটা হয়, তো একটু আগে বললাম না এই কোণটা থিটা হয়, দেখো থিটা কার সঙ্গে আছে? এই বাহুটার সঙ্গে লেগে আছে থিটা। তো যে বাহুটার সঙ্গে থিটা কোণ লেগে থাকবে, সেই বাহুটাকে আমরা বলছি কি? এফ কস থিটা। আর যার সঙ্গে থিটা কোণ লেগে নেই, তার নাম কি? এফ সাইন থিটা। এবার বস্তুটি কি হয়েছে? এখান থেকে ও এখানে সরে এসছে, তার মানে এই পজিশান থেকে এই পজিশানে এসছে। এই পজিশানটার নাম এ আর এই পজিশানটার নাম যদি বি হয়, তাহলে তোমরাই বলো আমরা কি বলতে পারি এখানে? আমরা বলতে পারি কৃতকার্য বা কার্য সমান কি? কার্য সমান বল গুণ সরণ। তোমরা পড়েছিলে না 10ম শ্রেণীতে বা 9ম শ্রেণীতে? কার্য ইকুয়াল টু কি? বল গুণ সরণ। তো এখানে কোন বল নিয়ে কাজ করব? ভাবো, এটা হচ্ছে অ্যাকচুয়াল বল। ও কি করলো? ও দেখছে আমার অনেক পয়সা হয়েছে, অনেক টাকা হয়েছে, তাই আমি দুটো কর্মচারী রাখি। তো এই বল দুটো কর্মচারী ডাকলো, একটা কর্মচারী এফ কস থিটা আর একটা কর্মচারী এফ সাইন থিটা। তার মানে কি? এফ এখন নাক দিয়ে ঘুমাবে, কারণ ও দুটো কর্মচারী রেখেছে। এবার এই দুই কর্মচারীর মধ্যে দেখো তো এই কর্মচারী কত ভালো। মালিক কি চাইছে? বস্তুটার উপর বল প্রয়োগ করছে। কেন? মালিক চাইছে যেন বস্তুটা সামনে এগোয়, আর এই বল কি করছে? হেল্প করছে এগোতে, টেনে। আর এই বল এত বদমাস, ও কি করছে? বস্তুটার উপর দিক থেকে চাপ দিয়ে না বস্তুটার ওয়েটকে ভারী করে দিচ্ছে, তাই না? দেখো উপর দিক দিয়ে চাপ দিয়ে
বস্তুর ওয়েট, ওর ওজনটাকে ভারী করে দিচ্ছে। তুমি ভাবো একটা বইয়ের উপরে যদি তুমি চেপে রাখো আর টানো, তাহলে বইটা সহজে যাবে কি? যাবে না। তো ঠিক একই রকম এর উপর এত প্রেসার দিয়েছে এই বল যেন ও যেতে না পারে। তার মানে কি? এই বলটা হচ্ছে গদ্দার বল। কিন্তু এই বল কত ভালো, মালিক যা চাই ও ওটাই করতে চাইছে। তার মানে এই বল হচ্ছে ভালো বল, যা মালিক চাইছে সেই অনুযায়ী ও কাজ করতে চাইছে। তার মানে কি? আমরা জানি বল, বল মানে কি? এফ কস থিটা ইন্টু সরণ, সরণ মানে কি? এ বি। তাহলে বল আর সরণের যে গুণফল তাকে তো বলি কার্য। এবার আমি এটাকে একটু ভালো করে লিখি, কেমন করে দেখো। বল এফ, যাকে আমরা এফ বলি তো তাকে আমরা আরেকটা ভাষায় এরকম বলতে পারি এবি। এবিটাকে লিখলাম এরকমভাবে, এফ ইন্টু এবি ইন্টু কি? কস থিটা। এটাকেই আমরা অন্য একটা পরিভাষায় কি বলি জানো? এফ ভেক্টর ডট কি? এবি ভেক্টর। কেন স্যার? কারণ দেখো আমরা জানি মড অফ এফ ভেক্টর ইন্টু মড অফ এবি ভেক্টর ইন্টু কস থিটা মানে কি? এফ ভেক্টর ডট এবি ভেক্টর। স্যার এখানে একটু আমাদের বুঝতে সমস্যা হলো স্যার, মাথায় রাখবে যাকে আমরা এ বলি তো ওটাকেই আমরা বলি কি? ভেক্টর এ তার মড, কারণ এ দুটো হচ্ছে একই জিনিস তাই। ওই কারণে দেখো যাকে আমি এফ লিখি তাকে লিখি ভেক্টর এফ তার মড, যাকে আমি এবি লিখি তাকে কি লিখলাম? ভেক্টর এবি তার মড। কেন? কারণ এখান থেকে সেই সূত্রটা পাওয়া। তাহলে ভেক্টর মড অফ ভেক্টর এটা ইন্টু মড অফ ভেক্টর এটা ইন্টু কস থিটা, এর মানে কি? মড অফ এফ ডট মড অফ এবি, এখান থেকে পেলাম। আশা করছি তোমরা এই তিনটা তথ্য একদম পরিষ্কার বুঝতে পেরেছ। তো আমাদের এই তিনটা তথ্যই কিন্তু তোমাদের কাজে লাগবে এই ফিজিক্স পার্টের মধ্যে। আমি এই টপিকের উপর অঙ্ক করালাম না। যখন তোমরা দ্বাদশ শ্রেণীতে উঠবে সেখানে অঙ্কে তোমাদের এই চ্যাপ্টারটি রয়েছে, ফিজিক্সের চ্যাপ্টার, সেখানে এই টপিকগুলো সম্পর্কে এত সুন্দরভাবে বিস্তৃতভাবে আলোচনা করেছি টোটাল 8 থেকে 10টা ভিডিওতে, যে সেখানে তোমরা ভেক্টরের পরিপূর্ণ জ্ঞান পেয়ে যাবে, যে জ্ঞানের মাধ্যমে তোমরা পরবর্তীকালে যে কোনো এন্ট্রান্স পরীক্ষা হোক বা আদার্স কোনো কম্পিটিটিভ এক্সাম হোক সেখানে তোমরা অনায়াসে কিন্তু কনসেপ্ট, টেকনিক, কী জন্য, কী বৃত্তান্ত, কী ব্যাপার, কী ফান্ডা, এ টু জেড তথ্য জানতে পারবে। তো অবশ্যই যখন ক্লাস 12-এ উঠবে তখন তোমরা এই চ্যাপ্টারের পূর্ণাঙ্গ তথ্য তোমরা পেয়ে যাবে ক্লাসের মাধ্যমে। এবার চলে আসি আমরা পরের টপিক, ক্রস প্রোডাক্ট কী বা ক্রস প্রোডাক্টের ক্যালকুলেশান। এটা করার জন্য কিন্তু প্রয়োজন নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বলে একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি তোমাদের দ্বাদশ শ্রেণীতে তোমাদের অ্যালজেব্রা পার্টের সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার নির্ণায়ক এই ব্যাপারটা কি? নির্ণায়ক এই ব্যাপারটা কি স্যার? আপনি এর ক্যালকুলেশনটা আপনি বলুন। দেখো নির্ণায়ক চ্যাপ্টার যেহেতু দ্বাদশ শ্রেণীতে রয়েছে তাই সেখানে গিয়ে আমি পূর্ণাঙ্গ কনসেপ্ট দেব এবং প্রচুর অঙ্ক সলভ করাবো। কিন্তু আমাদের যেহেতু এই চ্যাপ্টারে জাস্ট ক্যালকুলেশন লাগবে, ওই কারণে আমি ওইটুকুটাই শুধু তোমাদের সামনে দেখাচ্ছি। তো নির্ণায়ক দেখতে কেমন আগে দেখে নাও সবাই। তোমাদের পুরো সিলেবাস জুড়ে, একদম পুরো দ্বাদশ শ্রেণীর সিলেবাস জুড়েই দুরকম মাত্র চেহারা হয় নির্ণায়কের। কীরকম চেহারা? একটি চেহারা হয় এরকম এ বি সি ডি, একে আমরা লিখছি কোথায়? এরকম মডের মতন দেখতে এরকম জায়গায়, কিন্তু মড নয় কিন্তু দেখতে। আবার এরকমও হতে পারে এ বি সি ডি ই এফ জি এইচ আই, ব্যাস। একমাত্র হয় এরকম কিংবা এরকম, এর বাইরে আর কিন্তু কোনো রকম ফিগার নেই, কোনো চেহারা নেই। তার মানে তুমি যদি এই ক্যালকুলেশন আর এই ক্যালকুলেশনটা বুঝতে পেরে নাও তাহলেই তোমাদের এই টপিক সম্পর্কে জ্ঞান চলে আসবে এবং তুমি অ্যাপ্লাই করতে পারবে অঙ্কে। তো দেখে নাও প্রথমে এর ক্যালকুলেশান। এই ক্যালকুলেশানটা করার টেকনিকটা কি? দেখো এই ক্যালকুলেশান করার টেকনিক অনেক সহজ। কি করবে?
এটা হচ্ছে প্রধান কর্ণ, এটা অপ্রধান কর্ণ। প্রথম কাজ, তুমি প্রধান কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো আছে তা গুণ করো, অর্থাৎ এ ইন্টু ডি, অর্থাৎ এডি। সূত্রের মাইনাস, এবার অপ্রধান কর্ণের এলিমেন্ট গুণ করো, অর্থাৎ বি ইন্টু সি, মানে বিসি। ব্যাস, এর ক্যালকুলেশন হয়ে গেল। এত সহজ ক্যালকুলেশন। তাহলে কি বললাম, যেমন ধরো 1 2 3 4 বলতে পারবে এর ক্যালকুলেশন করার টেকনিকটা কীরকম। আগে এই বরাবর গুণ করো, 1 ইন্টু 4 মানে 4, মাইনাস 2 ইন্টু 3 মানে 6, তাহলে কি পেলাম, -2 পেলাম। এটা হচ্ছে অ্যান্সার। কত সহজ। তাহলে স্যার এটা তো শিখে দিলেন, এবার আপনি এই টপিকটা শেখান, এটাই কিন্তু কাজে লাগবে বেশি। স্যার এর ক্যালকুলেশন করার টেকনিকটা কি স্যার? দেখো, এর নিয়ম হচ্ছে তোমরা প্রথমে ফার্স্ট রোটাকে সিলেক্ট করো, ফার্স্ট রো সিলেক্ট করো। ক্লিয়ার? ফার্স্ট রোকে সিলেক্ট করলাম। আর এর জন্য একটা ট্রিক্স আমরা মাথায় রাখি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জিএফ এর সাথে ডেটিং। ক্লিয়ার? জিএফ এর সাথে ডেটিং যাবে গার্লফ্রেন্ডের সঙ্গে, গিয়ে চাটা কফি টফি খেয়ে আসবে, কীরকম দেখে নাও। আচ্ছা এখানে বলো তো কার জিএফ, এ বি এবং সি, কেমন? ক্যালকুলেশন করার টেকনিক দেখাচ্ছি জাস্ট। এ বি এবং সি, এ বি এবং সি। ক্লিয়ার? এ বি আর সি এদের গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং। আচ্ছা এবার দেখি এ এর গার্লফ্রেন্ড কে। যদি একজনকে জিজ্ঞেস করো যে বাবু তোর গার্লফ্রেন্ডের নাম কি বা বয়ফ্রেন্ডের নাম কি, ও কি বলবে সহজে? বলবে না। তাহলে কোন টেকনিকে তার মুখ দিয়ে বলানো যাবে? তাকে এক কাজ করো, তাকে দুটো চাকু দিয়ে দাও বা তরোয়াল দিয়ে দাও। ও কি করবে? ওকে বলা হয় যদি এই যা খুন কর তুই যাকে পারিস তাকে, ও কি করবে? ও কিন্তু একটা তরোয়াল বা একটা চাকু এভাবে ধরবে, আর ও কালাম বরাবর মানে স্তম্ভ বরাবর খুন, আর আরেকটা চাকু এই বরাবর সারি বরাবর খুন, স্তম্ভ খুন সারি খুন। যাকে ও মারবে না সেটা ওর গার্লফ্রেন্ড। তার মানে দেখো, যখন তুমি একে বলছো যে এ তোকে দুটো চাকু দিচ্ছি মার তো দেখি, এ কি করবে? এ কিন্তু রো বরাবর মার্ডার আর কালাম বরাবর মার্ডার। ও এ বরাবর মার্ডার, এ বরাবর মার্ডার। কাকে মারলো না? একে মারলো না। তো যাকে মারবে না ওটাই ওর গার্লফ্রেন্ড। তো কাকে মারেনি? ই এফ এইচ আই, ওকে মারেনি। তাহলে এটাই হচ্ছে কি ওর গার্লফ্রেন্ড। দেখো এ কী করলো? এই বরাবর কাট কেটে দিল, এই বরাবর মার্ডার করে দিল। যদি এই বরাবর আর এই বরাবর মার্ডার করে দেয় তাহলে ওকে মার্ডার করলো না। তাহলে এটা হচ্ছে ওর গার্লফ্রেন্ড। তাহলে এ ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কোথায় যাচ্ছে? ডেটিং। ডেটিং ফর ডট হয়ে গেল এটা। এবার সূত্রের মাইনাস, কি বললাম? ফর্মুলার মাইনাস। এবার কার পালা? বি এর পালা। স্যার বি কি করবে? একই, বিও ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে যাবে। কীরকম দেখো, বি বি বরাবর রো ক্যান্সেল, কারণ বি এ বরাবর তরোয়াল দিয়ে কেটে দেবে, আর বি এ বরাবর কালামটাকেও কেটে দেবে। তাহলে এটা ক্যান্সেল আর বি বরাবর এটাও ক্যান্সেল। তাহলে কে পড়ে থাকলো? পড়ে থাকলো এটা ক্যান্সেল আর এটা ক্যান্সেল, মানে ডি এফ জি আই, ডি এফ জি আই এটা পড়ে থাকলো। তাহলে বি ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে গেল, মানে ডট। এবার সূত্রের প্লাস। এবার নেক্সট কার পালা? সি এর পালা। সিও ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে যাবে। তো সি এর গার্লফ্রেন্ডের নাম কি দেখি। তো সি বরাবর রো আর সি বরাবর কালাম কেটে দাও। ও এ বরাবর চাকু দিয়ে আর এ বরাবর তরোয়াল দিয়ে কেটে ফেলে দিল। তো কাকে মারলো না? ডিই জি এইচ, ডিই জি এইচ, ডিই জি এইচ। ব্যাস। এবার তোমরা কেউ কিন্তু বলতে পারবে না স্যার এগুলো ক্যালকুলেশন করতে পারবো না, এখন তো শিখলে। তো এটা কি হবে দেখো, এ ইন্টু আগে এ বরাবর গুণ, কেন? প্রধান কর্ণগুণ মাইনাস অপ্রধান কর্ণগুণ। তাহলে এ বরাবর গুণ করলে পাচ্ছি ই ইন্টু আই, সূত্রের মাইনাস এ বরাবর গুণ এফ ইন্টু এইচ, মাইনাস বি ইন্টু যদি এ বরাবর গুণ করো ডি ইন্টু আই, মাইনাস এ বরাবর গুণ এফ ইন্টু জি, একই রকম প্লাস সি ইন্টু এই বরাবর গুণ করো তাহলে কি পাবো? ডি ইন্টু এইচ মাইনাস এ বরাবর গুণ ই ইন্টু জি। ব্যাস
এবার ক্যালকুলেশন করলে যা পাবে সেটা হবে অ্যান্সার। স্যার আপনি যখন এই টপিকটার উপরে এত জোর দিচ্ছেন তখন আপনি একটা ক্যালকুলেশন করে দিন না, একটা আপনাকে ক্যালকুলেশন দিচ্ছি আপনি সেটাই করুন না। তো আমি এটাকে টার্গেট রেখে আমি একটা ক্যালকুলেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। দেখো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, 2 3 1 3 1 4। ক্লিয়ার? ব্যাস, এই ক্যালকুলেশনটা করবে কি করে, কোন টেকনিকে করবে? তো আমার প্রিয় ভাই বোনেরা দেখো, আমি এক কাজ করি, আমি প্রথমে একে বক্সে গেড়ে ফেললাম, কারণ ওরই তো গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং হবে। দেখো প্রথমে কে রয়েছে, আই ক্যাপ রয়েছে, তারপরে কে রয়েছে, জে ক্যাপ রয়েছে, তারপর কে রয়েছে, কে ক্যাপ রয়েছে, তাই না? এবার প্রশ্ন হচ্ছে কি, আই ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কি করবে, ডেটিংয়ে যাবে। আই ডেটিংয়ে যাচ্ছে কার সঙ্গে, ওর গার্লফ্রেন্ডের সঙ্গে। তো বলতে পারবে আয়ের গার্লফ্রেন্ডের নাম কি, আই বরাবর রো, আই বরাবর কালাম কেটে দাও, তো 3 1 1 4, 3 1 1 4, ব্যাস এটা হয়ে গেল সূত্রের মাইনাস। এবার জের পালা, যে ডেটিং করছে কার সঙ্গে, ওর গার্লফ্রেন্ডের সঙ্গে, তো যে বরাবর রো আর কালাম কেটে দাও, কি দাঁড়াচ্ছে 2 1 3 4, 2 1 3 4, ব্যাস এটাও হয়ে গেল। এবার কি লিখব, প্লাস, এবার কে ডেটিং করবে কার সাথে, ওর গার্লফ্রেন্ডের সাথে, তাহলে কে বরাবর রো আর কালাম কেটে দাও, 2 3 3 1, 2 3 3 1। এবার আমরা একে সুন্দরভাবে ক্যালকুলেশন করি, কীরকমভাবে দেখো। আচ্ছা তোমরা বলো আই ক্যাপ ইন্টু, আচ্ছা এটা ক্যালকুলেশন করার টেকনিকটা কি, আগে প্রধান কর্ণগুণ 3 4 12 মাইনাস অপ্রধান কর্ণগুণ 1 মাইনাস জে ক্যাপ ইন্টু, দেখো আগে প্রধান কর্ণগুণ 2 গুণ 4 মানে 8 মাইনাস 1 গুণ 3 মানে 3 প্লাস কে ক্যাপ ইন্টু, এবার লক্ষ্য করো এই বরাবর গুণ করো, 2 1 কে 2 মাইনাস 3 3 কে 9। তাহলে আমরা কি পাচ্ছি, 12 থেকে 1 বাদ দিলে 11, তাহলে 11 ইন্টু আই ক্যাপ। তারপর দেখো 8 থেকে 3 বাদ দিলে কত হয়, 5 মাইনাস 5 ইন্টু জে ক্যাপ, প্লাস দেখো 2 থেকে 9 বাদ দিলে কত হয়, -7, তার মানে -7 ইন্টু কে ক্যাপ। তো কী পেলাম, দেখো যে রেজাল্টটা দেখতে পেলাম এটা ভেক্টর না। তো এটাকে ক্যালকুলেশন যে করার টেকনিক, সেই টেকনিকটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এটাই হচ্ছে নির্ণায়ক, আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা চলে আসছি ক্রস প্রোডাক্টের পুরো ফান্ডায়। তাই এবার দেখো সকলে ক্রস প্রোডাক্ট। এবার দেখো ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট। দেখো আমরা প্রথমে দেখে নিই ভেক্টর গুণ দেখতে কেমন হয় এবং এর জেনারেল ফর্মুলা কী। তো প্রথমে দেখো ভেক্টর গুণ আসলে 3D পার্ট, 3Dর অংশে পড়ে গেল। তাই এর চিত্র কেমন হবে, ধরে নাও এটা হচ্ছে একটা তল, এই তলে দুটো ভেক্টর রয়েছে, ধরে নাও একটি এ ভেক্টর এবং আর একটি রয়েছে বি ভেক্টর, যার মধ্যবর্তী কোণ কি থিটা। তাহলে মাথায় রাখবে এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছ, এই ভেক্টরটার নাম হচ্ছে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ক্লিয়ার? এই ভেক্টরটার নাম এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আচ্ছা এই ভেক্টরটার সূত্র কি, সূত্র হচ্ছে মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ। ক্লিয়ার? এটা হচ্ছে এর ফর্মুলা। স্যার এটা কেন হয়, কী জন্য হয়, এর কি বৃত্তান্ত, এর ফান্ডাটা কি, এগুলো সব তোমরা ফিজিক্সে শিখবে। তবে তোমরা উচ্চতর শ্রেণী অর্থাৎ ক্লাস 12-এ যখন আমাদের ম্যাথ পোর্শানে চলে আসবে তখন এর পুরো ফান্ডা কেন, কী জন্য, কী বৃত্তান্ত, কী ফান্ডাই, কোন পরিপ্রেক্ষিতে এ টু জেড সব কিছু আমি সেখানে শেখাবো। যেহেতু ফিজিক্স পার্টে আমার যে এরিয়া সেটুকুটা হচ্ছে কি খালি টপিকটা সম্পর্কে খালি বলা যে সূত্রটা কি, ওই কারণে আমি ওখানে গিয়ে স্টপ হয়ে যাচ্ছি। যখন আমাদের এরিয়াতে চলে আসবে ম্যাথসের
দ্বাদশ শ্রেণীতে, তখন তোমাদের এই চ্যাপ্টারের এই টপিক সম্পর্কে পুরো ফান্ডা ক্লিয়ার করে দেবো। এবার দেখো, ভেক্টরের গুণ মানলাম এটা সূত্র হলো, কিন্তু ভেক্টরের গুণ আমাদের এর বেসিক শর্তগুলো কী কী? দেখো, এবার কিছু শর্ত, আমাদের শর্ত মানতে হবে। কি কি শর্ত রয়েছে? যেমন ধরো, নাম্বার 1 শর্ত, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ক্লিয়ার? যেমন ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হতো, আমরা আগে পিছে করতে পারতাম, এ ডট বি সমান বি ডট এ, কিন্তু এখানে পারবো না। যদি তুমি করতে যাও না, এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি কেউ করতে যাও, বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে কিন্তু সমান হবে না। তাহলে কি হবে? সামনে একটা মাইনাস আসবে। ক্লিয়ার? সামনে একটা নেগেটিভ আসবে। নাম্বার 2 কি? আর একটা শর্ত কি? আর একটা শর্ত হচ্ছে, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট অল টাইম কিন্তু কি হয়? 0 হয়, মানে 0 ভেক্টর হয়। ক্লিয়ার? এই দুটো শর্ত কিন্তু মনে রাখবে। এবার 3 নম্বরে আমরা কি জানব? গণনা। আমরা এবার শিখব গণনা। স্যার, গণনা কি করে করতে হয় স্যার? ধরে নাও আমি দুটো ভেক্টর নিচ্ছি। একটা ভেক্টর এ সমান ধরে নিচ্ছি 2i প্লাস 3j প্লাস কে। আর আরেকটা ভেক্টর কি? আরেকটা ভেক্টর ধরে নাও 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কত? 4k ক্যাপ। এখন তুমি যদি এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করতে চাও, তাহলে স্যার এর ক্যালকুলেশন করার টেকনিকটা কি? এর ক্যালকুলেশন করার টেকনিক খুবই সহজ। কি স্যার? দেখো, আমরা প্রথম রোয়ে লিখব আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এটা ফার্স্ট রোয়ে লিখব। সেকেন্ড রোয়ে কি লিখব? এ ভেক্টরের আই, জে আর কে ক্যাপ, এদের যে সহগগুলো কে কে? আই ক্যাপের সহগ হচ্ছে 2, জে ক্যাপের সহগ হচ্ছে 3, আর কে ক্যাপের সহগ হচ্ছে 1। আর নিচে কি লিখব? বি ভেক্টরটির আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের সহগগুলো। আই ক্যাপের সহগ 3, জে ক্যাপের সহগ 2 আর কে ক্যাপের সহগ 4। এবার তোমরা যদি এটাকে সলভ করতে পারো, যা পাবে সেটাই রেজাল্ট। স্যার, এটা কি করে সলভ করব ওটা আমি বলবো না, কারণ এই সলভ করার টেকনিকটা তোমাদের জাস্ট এই টপিকের আগে অলরেডি আমি বুঝিয়ে ফেলেছি। তোমরা এটা নিজে সলভ করো আর দেখো কি আসছে। এবার তোমাদের বলবো যে এর অ্যাপ্লিকেশান, এর প্রয়োগ কোথায়? তো মাথায় রাখবে, টোটাল আমরা 3টা জায়গায় এর প্রয়োগ করতে পারি। 3 জায়গায়। কোথায় কোথায় প্রয়োগ করতে পারি? ধরে নাও ভেক্টর এ ও ভেক্টর বি, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, কিংবা বলতে পারে সমরেখ। তো মাথায় রাখবে, এটা বলা মানে কি জানো? এটা বলা মানে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট, সেটা অলওয়েজ কি হবে? 0 ভেক্টর হবে। তার মানে মাথায় আটকে নেবে যে দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় না, বা সমরেখ হয়, সমান্তরাল বা সমরেখ, এই শব্দটি মাথায় ভাসলে সঙ্গে সঙ্গে কি করবে? ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু 0 ভেক্টর, ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু কি? অ্যান্সারটা 0 ভেক্টর পাবে। এটা গেল ফার্স্ট। আচ্ছা, সেকেন্ড কি? ধরে নাও এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ত্রিভুজ। ক্লিয়ার? ধরো এটা হচ্ছে এ বাহু, ভেক্টর এ, এটি কি? ভেক্টর বি, আর এটি কি? ভেক্টর সি। ধরে নাও এই যে ট্রায়াঙ্গেলটা এবিসি ট্রায়াঙ্গেল, তো এই ত্রিভুজটির এরিয়া কি হবে? ক্ষেত্রফল কি হবে? তো ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল এর সূত্র হবে কি জানো? এর সূত্র হবে হাফ ইন্টু
যে কোনো দুটো বাহুর ক্রস প্রোডাক্ট তার মড। কি বললাম? হাফ ইন্টু যে কোনো দুটো বাহুর ক্রস প্রোডাক্ট তার মড নিয়ে নাও। আচ্ছা, যে কোনো দুটো বাহু, কেউ বলতে পারো স্যার আমি এ আর বি বাহু নেব, তাহলে হাফ ইন্টু যে কোনো দুটো বাহুর ক্রস প্রোডাক্ট তার মড। কেউ এটা লিখতে পারো। কেউ যদি বলো না স্যার আমি এটা লিখবো না, হাফ ইন্টু আমি অন্য দুটো বাহু নেব। কি বাহু নেব? বি বাহু নেব আর সি বাহু নেব, তার ক্রস প্রোডাক্ট নেব, তাও চলবে। কেউ যদি বলো স্যার আমি অন্য দুটো বাহু নেব, কি সি বাহু নেব আর এ বাহু নেব, তার মানে এটাও কিন্তু কারেক্ট হবে। তাহলে সূত্র কি হলো? হাফ ইন্টু যে কোনো দুটো বাহুর ক্রস প্রোডাক্ট তার মড। আর আরেকটা আমরা তথ্য জানতে পারি, সেটা হচ্ছে টর্কের ফর্মুলা। ক্লিয়ার? সেটা কি? টর্ক মানে হচ্ছে আর ক্রস কি এফ। এটা কি তোমরা অবশ্যই তোমরা ফিজিক্সের কনসেপ্টে গিয়ে পড়বে। আমি আপাতত তোমাদের ভেক্টর গুণের জন্য এই ফর্মুলাটি বলে দিলাম। ব্যাস, তো এই হচ্ছে তোমাদের টোটাল ভেক্টরের উপর ক্যালকুলেশন এবং সূত্রগুলি। এবার দেখো আমাদের পরবর্তী টপিক। এবার দেখো তোমাদের জ্যামিতি থেকে যে টপিকটি কাজে লাগে সেই টপিকটি কি। তো আমি উল্লেখ করে দিই, জ্যামিতি থেকে যে টপিকটি তোমাদের প্রচুর কাজে লাগে তা হচ্ছে এই ফর্মুলাটি। কোন ফর্মুলাটি একটু দেখে নাও সবাই। ধরে নাও এই কোণটি হচ্ছে আলফা আর এই কোণটি হচ্ছে বিটা, তাহলে এই কোণটি কি হবে? তো তোমরা প্রত্যেকে জানো যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, তাই তো? কি বললাম? বহিস্থ কোণ এর সূত্র কি? এর সূত্র হচ্ছে অন্তস্থ বিপরীত কোণদ্বয়। একটি অন্তস্থ বিপরীত কোণদ্বয় হচ্ছে কি? একটি হচ্ছে আলফা আর অপরটি বিটা। তার মানে বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণদ্বয়, তার যে সমষ্টি তার সঙ্গে সমান। তো এই ফর্মুলাটি কিন্তু তোমাদের কাজে লাগবে এই চ্যাপ্টারে। আর কি কাজে লাগবে? ত্রিকোণমিতি থেকে আরেকটি তথ্য কাজে লাগে। ত্রিকোণমিতি থেকে একটি ফান্ডামেন্টাল তথ্য কাজে লাগে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি তোমাদের একাদশ শ্রেণীর ত্রিভুজের ধর্মাবলী অর্থাৎ ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টারে গিয়ে কিন্তু তোমরা পাবে। যেহেতু ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার অনেক পরে রয়েছে, তাই সূত্রটি ব্যাখ্যা করছি, একটু মন দিয়ে দেখো সবাই। ধরে নাও এটি হচ্ছে একটি বৃত্ত, আর এই বৃত্তের মধ্যে আমি একটি ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে বলতে পারবে এটি কি? এটি হচ্ছে পরাবৃত্ত, তাই তো? পরাবৃত্ত। এবার মাথায় রাখবে এই বৃত্তটির নামকরণ করছি ABC। এই বৃত্তটির নাম ABC। আচ্ছা, এবার লক্ষ্য করো আমি তীর চিহ্ন দিয়ে বাহুগুলোকে ডিনোট করলাম। এই কোণটার বিপরীত যে বাহু, মন দিয়ে দেখো, এই কোণের বিপরীত যে বাহু তার নাম দিচ্ছি কি? স্মল a ভেক্টর। বি কোণটির বিপরীত যে বাহু তার নাম দিচ্ছি স্মল b ভেক্টর। আর সি কোণ, তার যে বিপরীত বাহু সেই বাহুটার নাম কি দিচ্ছি? ভেক্টর সি। আর এই বৃত্তটির ধরো কেন্দ্র হচ্ছে কি? কেন্দ্র হচ্ছে ও। আর এই কেন্দ্র থেকে এই দূরত্বগুলোকে আমরা কি বলছি? ব্যাসার্ধ, তাই না? এই বৃত্তটার ব্যাসার্ধ আর। তাহলে তোমরা এখান থেকে একটা দারুণ ফর্মুলা পাবে। কি সেই ফর্মুলা? ফর্মুলাটি হচ্ছে বাহু অর্থাৎ a বাই সাইন a। কি বললাম? বাহু বাই সাইন a সমান আরেকটা বাহু বাই সাইন b সমান কি? আরেকটা বাহু বাই সাইন c সমান 2 ইন্টু পরিব্যাসার্ধ। এই বৃত্তটার নাম পরিবৃত্ত, তাহলে এই ব্যাসার্ধর নাম কি? পরিব্যাসার্ধ, তার মানে 2 ইন্টু r। তো এই সূত্রটি কিন্তু তোমাদের ব্যবহার হবে, তাই মাথায় রাখবে। কি বললাম? a বাই সাইন a
ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি সমান কি? সমান হচ্ছে 2r। আশা করছি তোমরা এই ফর্মুলাটি বুঝতে পারলে। এই ফর্মুলাগুলোর প্রমাণ কিভাবে আসছে না আসছে আমরা চ্যাপ্টারে গিয়ে জানব। এবার চলে আসছি আমাদের লাস্ট টপিক হচ্ছে দিক কোসাইন ও দিক অনুপাত সংক্রান্ত তথ্যে। এবারে লাস্ট তথ্য হচ্ছে দিক কোসাইন, এই ব্যাপারটা কি? দেখো, আমি এই তথ্যটাকে বোঝানোর জন্য আমি তোমাদের একটা ছবি আঁকি। ধরে নাও এটা হচ্ছে 3টা অক্ষ, যদিও অক্ষ এরকম রডের মতন হয় না, কিন্তু 3D পিকচারটাকে তোমাদের চোখের সামনে আনার জন্যই আমি এরকমভাবে পিকচারটাকে আঁকছি। 3টা অক্ষ, ধরে নাও এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, এই অক্ষটি হচ্ছে ওয়াই অক্ষ, আর এই অক্ষটি হচ্ছে জেড অক্ষ। টোটাল 3টি অক্ষ। কেমন? এবার ধরে নাও এটি হচ্ছে একটি স্ট্রেট লাইন। এবার তোমরাই বলো এই স্ট্রেট লাইনটি 3টা অক্ষের সঙ্গে কোণ করেছে, তাই না? ধরো ও এক্স অক্ষের সঙ্গেও কোণ করবে, ধরে নাও কোণটি আলফা। ও ওয়াই অক্ষের সঙ্গেও কোণ করবে, ধরে নাও কোণটি বিটা। ও জেড অক্ষের সঙ্গেও কোণ করবে, ধরে নাও কোণটি হচ্ছে গামা। তার মানে এই রেখাংশটি 3টা অক্ষের সঙ্গে কিন্তু কোণ করেছে। এক্স অক্ষের সঙ্গে কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে কোণ করেছে, জেড অক্ষের সঙ্গে কোণ করেছে। তাহলে এই যে কোণগুলি, এই কোণগুলির নাম কি জানো? দিক কোণ। তাহলে আমি বলি দিক কোণ সমূহ কি? এই দিক কোণ সমূহ হচ্ছে এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে, আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। তো আমরা এই কোণগুলোকে কি বলছি? দিক কোণ। এবার স্যার দিক কোণ তো বুঝলাম, কিন্তু আমার কি প্রয়োজন? দিক কোসাইন। কি বললাম? দিক কোসাইন। স্যার দিক কোসাইন সমূহ কি হবে? আমার প্রিয় ভাই বোনেরা একটু মনে রাখবে, দিক কোসাইন যাকে আমরা কোসাইন বলি না, ওটাকে শর্টকাটে বলা হয় কি জানো? কস। কি বললাম? কোসাইনের শর্ট ফর্ম হচ্ছে কি? কস। তাহলে ওই কোণগুলোর আগে কস নিয়ে নিই, তার মানে কস আলফা। ওই কোণের আগে কস নিয়ে নিই, তাহলে কস বিটা। ওই কোণের আগে কস নিয়ে নিই, তাহলে কস গামা। এই যে পেলাম কস নিয়ে যা পেলাম, এটাকে বলছি আমরা কি? দিক কোসাইন। স্যার এই দিক কোসাইন হওয়ার, এই দিক কোসাইন যে হবে তার শর্ত কি? নিশ্চয়ই একটা শর্ত তো মানতে হবে যার জন্য দিক কোসাইন হবে। তো এর শর্ত কি জানো? এদের বর্গের যে যোগফল তা সর্বদা 1 হবে। স্যার বুঝলাম না। এদের বর্গ অর্থাৎ কস আলফা, কস বিটা আর কস গামা। কি বললাম? কস আলফা, কস বিটা, কস গামা, এদের যে বর্গ মানে এর স্কোয়ার আর এর স্কোয়ার, এদের যে বর্গের যে যোগফল, বর্গ করার পর যোগ করব, সেই যোগফলটা কি হবে? সর্বদা 1 হবে স্যার। তো এই হচ্ছে ফর্মুলা। তো এটাই হলো আমাদের দিক কোসাইন। আশা করছি তোমরা ভেক্টর চ্যাপ্টারে প্রয়োগ করার মতন তোমরা গাণিতিক তথ্য জানতে পারলে এই একটি ভিডিওর মাধ্যমে। যদি কেউ মনে করো যে তোমরা ভেক্টর চ্যাপ্টার সম্পর্কে ম্যাথামেটিক্যাল আরও অনেক জ্ঞান নেবে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো বা যোগাযোগ করতে পারো আমাদের সাথে। তোমাদের দ্বাদশ শ্রেণীতে রয়েছে ভেক্টর চ্যাপ্টার, যেখানে আমরা প্রায় প্রচুর ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি টপিক সম্পর্কে কেন, কী জন্য, কি বৃত্তান্ত, A to Z সব কিছু সম্মিলিত করে আমরা ভেক্টরটাকে সাজিয়েছি। পাশাপাশি কেউ যদি মনে করো যে তোমরা নিতে চাও আমাদের কাছে স্টাডি মেটেরিয়ালস ম্যাথামেটিক্যাল পার্টের উপর, তাও পেয়ে যাবে আমাদের চ্যানেলে। এ বলে আজকে এই অবধি, আবার ওয়েট করো। নেক্সট দিন আমরা নেক্সট ফিজিক্সের নতুন চ্যাপ্টারের গাণিতিক ক্যালকুলেশন নিয়ে আবার আলোচনা করব। আজকে এই অবধি, নমস্কার, ধন্যবাদ।